আমি গঞ্জিকা সেবন করি। আমার মা একবার আমাকে কেলিয়ে জামা প্যান্ট খুলে দাঁড় করিয়ে রেখেছে পুরো দুপুর বেলা। মা আমাকে একবার চর মেরেছিল। রাজ চক্রবর্তী আউট অফ প্র্যাকটিস। আমরা এসে গেছি দু পয়সার পডকাস্টে, দু পয়সার ইউটিউবাররা। বলো এমনি কেমন চলছে, কি খবর, ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন কি গল্প আছে? নতুন হিরো হচ্ছে কি প্রিন্স। প্রিন্স কিন্তু পুষ্পা ভালো লাগেনি বলেছে। সাহস করে বলতে পারবে যে পুষ্পা ভালো লাগেনি? অনেস্টলি স্পিকিং ভালো লাগেনি, আমার ভালো লাগেনি। খুব দুঃসাহসের ব্যাপার আছে, পুষ্পা 2 ভালো লাগেনি, এটা কেউ একদম মুখ ফুটে রিভিউয়ার বলছে। সততার ব্যাপার। আমি এখন খুব বাজে ইউটিউবার, আমি এখন সিনেমা কিছু বুঝি না, আমার সিনেমা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কমেন্ট বক্সে শুরু হয়ে গেছে নানা রকম বক্তব্য, কি আর বলবো। তুমি মাঝখান থেকে খারাপ বলে দিলে নাকি? এটা সেই এরকম যে সবাই যেটা বলবে তার উল্টো মতামত দিলে একটু বেশ ভালো ভাইরাল হয়ে যাবে? না দেখো, আমার চ্যানেলের এখন হচ্ছে গ্রোয়িং পর্যায়ে, আমাকে গ্রোয়িং করতে হবে। তো এখন যদি আমি ভালো বলি, আল্লু অর্জুনের তারিফ করি, আমি জানি অনেকে সাবস্ক্রাইব করবে। ইভেন আমি যখন পুষ্পাকে ট্রেলার রিভিউ ভালো করেছিলাম, তখন অনেকেই তো এসে সাবস্ক্রাইব করেছে, চ্যানেলের গ্রোথ বেড়েছে, আমার সাউথের সিনেমা নিয়ে আলোচনা বেড়েছে আমার চ্যানেলে। তো আমি কেন চাইবো আমার নিজের ক্ষতি করতে? আমি তো জানি যে এরকম বললে অনেকেই রেগে যাবে, অনেকেই আমাকে আনসাবস্ক্রাইব করবে। তো আমার অনেস্টলি আমার যেমনটা লেগেছে আমি তো এমনটাই বলার চেষ্টা করি। রিসেন্ট আমার যেমন কাঙ্গুবা, ওটাও তো একটা সুরিয়া সিনেমা ছিল, এত আলোচনা, খারাপ লেগেছে, ওপেনলি খারাপই বলেছিল। যেমন এটা আমার দেখে অনেক কিছু এক্সপেকটেশন ছিল, পূরণ হয়নি, আমি জাস্ট সেটাই বলেছি। কিন্তু অনেকের বিশ্বাসই হচ্ছে না যে হ্যাঁ পুষ্পা খারাপ হতেও পারে, কেউ মানতে চাইছে। কিন্তু সবাই যখন ভালো বলে তার উল্টো দিকে খারাপ বলাটা সেটা একটা স্ট্র্যাটেজি, সেটা কিন্তু অনেকে করে। মানে সবাই একটা কিছু ভালো বলছে তার উল্টো দিকে খারাপ বলবো, এরকম ইন্টেনশনালি করে তো লোকে। অবশ্যই তুমি অবশ্যই, এটা তো হয়ই। সেরকম কিছু করোনি? না 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 না, আমারটা একদম অনেস্টলি খারাপ লেগেছে, একদম মনে মুখ খুলে একদম খারাপই বলি। আমিও তোমার দলে আছি, আমার যেগুলো খারাপ লেগেছে সেই খারাপ গুলো একটু বলেছি। তাতে আমার ওখানে কমেন্ট এসছে যে আপনি তো বেশ, এটা তো আসেই যে আপনি একটা সিনেমা বানিয়ে দেখান। আর সব থেকে বড় কথা, আপনি জোকার মুভিটা দেখে আসুন আগে, তবে সিনেমা বুঝবেন। না, আমার ব্যাপারটা হচ্ছে আমরা পুষ্পা 2 দেখতেই গেছি এই কারণে যে ফাজিল প্রত্যেকটা মুহূর্তে আল্লু অর্জুনকে চাপে ফেলবে। আমাদের এক্সপেকটেশন কিন্তু এটাই তৈরি হয়েছিল পুষ্পার লাস্ট সিন দেখে, যে এইবার ইগোর লড়াই হবে, আল্লু অর্জুন রীতিমতো চাপে পড়ে যাবে। কিন্তু এখানে আল্লু অর্জুনই শেষ কথা হয়ে গেছে, যে আল্লু অর্জুনের ধারে কাছে কেউ নেই, ওই অ্যাটিটিউডের সামনে সবাই হেরে যাচ্ছে। এখানে তো দুটো অ্যাটিটিউডকে সমান রাখতে হতো, ফাজিলেরও আল্লু অর্জুনেরও। এই জিনিসটা হয়নি, একদিকে একজনই শুধুমাত্র বোকা বনে যাচ্ছে। এটাই সিনেমাটা সব থেকে আমার নেগেটিভ লেগেছে। আজকে স্বর্ণজ্যোতি কথা বলবেই না, ঠিক করেছে। সবাই বলে স্বর্ণজ্যোতি বেশি কথা বলে। না না, ওরকম কোনো ব্যাপার নেই। ওকে, মুখে মুখে সেলাই করার বদলে চোখে সানগ্লাস দিয়ে কথা বন্ধ করে দিচ্ছে। না না, আলোটা না আমার রীতিমতো চোখে লাগছে, ঠিক আছে। আমার এই সানগ্লাস পরার কিন্তু একটাই কারণ, যে দুটো আলো জ্বলে, প্লাস আমি খালি চোখে তাকালে পরে নিজের মুখটা দেখে মাঝে মাঝে আমি হেসে ফেলি। এটা পড়লে পরে অনেক ঠিকঠাক লাগে, ঠিক আছে। এখানে একটা গল্প আমার মনে পড়ে গেল। ইউটিউবার ছিল, যখন আমি শুরু করেছি 2018 সাল নাগাদ, তাদের ভিডিও দেখতাম যে ইউটিউব কিভাবে গ্রো করা উচিত, এইসব খুব ভালো। চ্যানেলটা বড় চ্যানেল ছিল। তো সেই ছেলেটা হঠাৎ আস্তে আস্তে ইরেগুলার হয়ে যেতে লাগলো। তারপর সে সানগ্লাস পরে ভিডিও বানাতে লাগলো। ঠিক আছে, তার বক্তব্য ছিল যে এত চড়া আলো চোখে লাগে। কিছুদিন বাদে তার ভিডিও বানানোই বন্ধ হয়ে গেল। তার অনেকদিন বাদে তার খোঁজ পাওয়া গেল যে সে এতটাই ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, এতটাই তার খারাপ অবস্থা যে সে অসুস্থ হয়ে হসপিটালাইজ, 6 মাস ধরে হসপিটালে। অপরদা, আমি জানি এখানে অনেকে বিশ্বাস করে যে আমি গঞ্জিকা সেবন করি, বাট ভাই আমি জানি পর্যন্ত না, ঠিক আছে, আমি বানাতে পর্যন্ত জানি না, ঠিক আছে। আমি এসবের থেকে অনেক দূরে। শুধুমাত্র ধূম্রপানের একটা আসক্তি আমার আছে, সেটা কমানোর আমি চেষ্টা করছি। তা বাদ দিয়ে আমি খুব ভালো ছেলে। না না, আমাদের কোনো ইঙ্গিত তোমার প্রতি ছিল না। এটা এটা দেখলে একটু ওই গল্পটা মনে পড়ে যায়। এটা একটা সাউথের সিনেমাতে যারা ড্রাগস নেন, যারা ড্রাগস সেবন করে, তাদেরকে এরকমই একটা ঘরের মধ্যে, এরকমই লাইটের মধ্যে আমরা দেখতে পাই। আর যেহেতু স্বর্ণদীপ সবসময় এরকম ব্যাকগ্রাউন্ডে বসে থাকে, ব্যাপারটা দেখে মনে হয় যে ড্রাগস খেতে খেতেই এরকম করে কথা বলছে। এই হচ্ছে প্রিন্স, আমি শুরু করলে পারবি তো? আগে থেকে এটা বল আমাকে। পাবলিক চাইছে, মানুষ চাইছে, মানুষ বলছে এন্টারটেনমেন্টের অভাব, এন্টারটেনমেন্ট তোমাকেই করতে না হবে। প্রিন্স, তোর এত অনেস্ট হওয়ার পেছনে কি কোনো ইউটিউবারের দেওয়া কোনো চাপের কি কোনো ইয়ে আছে? এটা কোনো মন খুলে বল ভাই। আমায় আর কেউ কোনো চাপে ফেলতে পারে না। আমি এখন পুরো নিজের মতো পাখির মতো উড়ি, নিজের চ্যানেলে যা পারি করি, এই হচ্ছে এখন ব্যাপার। খালি জিদ্দার 7খানা সিনেমা না যদি আসে,
তো গঞ্জিকাকে সেবন করেছে ভাই, আমি তো ধরবো, ঠিক আছে। আসবে 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 জিদ্দা জিদ্দাই time জিততে নিচ্ছে, বাড়িতে time ডাকবে নিয়ে এবার, কোন সাতটা সিনেমা আমি করছি তুমি এটা বলে যাও। হ্যাঁ, জিতে বলবে যে প্রিন্স বাবা তুই আমাকে বলতে কোন সাতটা, আমি ভুলে গেছি, তুই একটু বলতে বাবা প্রিন্স। না না, ওটা হবে ওটা হবে, পরপর হবে, এত তাড়াতাড়ি হবে না, কিন্তু ওই সাতখানে আমি যেগুলো বলেছি তার মধ্যে হবে, মিলিয়ে নিও, টাইম লাগবে। জিদ্দা তো আপডেট দেয় না, তারপর complete হচ্ছে এটাই। তারপর দেখা গেল যে জিদ্দা আর নেক্সট 3টে সিনেমা করে অবসর নিয়ে নিল। আচ্ছা, এটা আচ্ছা, এই অবসরের কথা বললে বলে মনে হলো, জিৎ, দেব বা আল্লু অর্জুন এরকম যারা বড় বড় স্টার আছে, তারা কি কোনোদিন অবসর নিতে পারে? যেমন বিজয় বলছে অবসর নেবে, কিন্তু আদৌ কি সত্যিই নেবে? কামব্যাক তো আবার একদিন করবে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই জিনিসটা আমি আগেও দেখেছি, আগেও কামাল হাসানকে আমি এরকম বলতে শুনেছি যে আমি এবার পুরোপুরি সিনেমা জগৎ থেকে সরে যাচ্ছি। তারপরে আমরা দেখেছি যে কিছুদিন গ্যাপ নিল, নিজস্ব যে কর্মসূচির জন্য অবসরটা নিয়েছিল সেটাকে ব্রেক করে আমরা কিন্তু আবার তাদেরকে কামব্যাক করতে দেখেছি, এবং এরকম ধরনের বক্তব্য আরো বড় বড় স্টাররাও বলেছে। ইভেন রিসেন্ট এই যে বিক্রান্ত মেসে যে ঘটনাটা ঘটালো, যে পুরোপুরি জানালো একবারে যে আমি পুরো অবসরই নিয়ে নিচ্ছি, তার পোস্টে কিন্তু ইঙ্গিত ধরেছিল আমি অবসর নিয়ে নিচ্ছি, এবং আমার যখন মনে হবে যদি সময় ঠিক হয় তবে আমি কামব্যাক করবো। সে আবার স্টেটমেন্ট পাল্টে দিয়ে বলছে আমি কিন্তু অবসর বলতে চাইনি, আমি বলতে চাইছি আমি কিছুদিনের গ্যাপ নিচ্ছি। তো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এদের পক্ষে অবসর নেওয়া জাস্ট ইম্পর্টেন্ট। এরা যে গ্ল্যামার লাইফটা পেয়ে গেছে, যে জীবনটা পেয়ে গেছে, এটাকে কোনোদিন ছেড়ে যাওয়া পসিবল নয়। আর থালাপতি বিজয় বলি, আল্লু অর্জুন বলি, দেবদা বা জিদ্দা, এরা তো জনপ্রিয়তা পেয়েছেই এই গ্ল্যামারের জোরে, এই স্টারডামের জোরে। তো এটাকে এইভাবে ছেড়ে দেওয়া জাস্ট ইম্পসিবল। আমির খানও তো কদিন আগে ঘোষণা করেছিল লাল সিং চাড্ডার পরে যে আমি আর সিনেমা করবো না, মিডিয়াকে ডাইরেক্ট বলেছিল যে আমি এবার ফ্যামিলিকে টাইম দিতে চাই। সেটা কতদিন, 2-3 বছর, তারপর তার নিজেরই মনে হবে, নিজেরই মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে যখন সে কাজের মধ্যে থাকবেন। এইগুলো জাস্ট কিছু দিনের কথা, আমার মনে হয় এটা সত্যি নয়। আমি এখানে হিউ জ্যাকম্যানের আমি এক্সাম্পল দেবো। হিউ জ্যাকম্যানও সিমিলার টাইপের স্টেটমেন্ট উলভারাইনের সময় দিয়েছিল, এবং তার পরবর্তীতে কিন্তু মানে একটা লম্বা ব্রেক নেওয়ার পরে তার মনে হয়েছে যে এখন আমি আবার করতে চাই, আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, আজকের দিনে না প্র্যাকটিক্যালি কোনো স্টারদের অবসর নেওয়াটা ইম্পসিবল। তারা বেঁচে থাকবে বড় স্ক্রিনে, তাদের ক্লিপিংস আসবে, তাদের ইন্টারভিউ ঘোরাফেরা করবে। তুমি অমিতাভ বচ্চনকেই তুমি নাও না, এই বয়সে এসে কলকিতে ওই রকম একটা চরিত্র কেউ ইমাজিন করেছে? আর এখন ভিএফএক্স এমন একটা জায়গাতে চলে গেছে না, যে শুধুমাত্র ডায়ালগ বা তার মুখটা আমি বসিয়ে দিয়ে বাকি আমি কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স দিয়ে করে আমি করে ফেলতে পারি। আর দেবজিতের কথা যদি বলি, হ্যাঁ আমাদের এখানে ওই রকম লেভেলের কাজ হয়তো হচ্ছে না, কিন্তু দেবজিতের পক্ষেও মানে আজকে চিরঞ্জিত স্যারের ইন্টারভিউ গুলো যখন দেখি, সে তো লাইক প্রযুক্তিগত দিক থেকে যথেষ্ট ব্যাকওয়ার্ড একটা টাইমে সে এক্সিস্ট করতো, বা সেও নিজেকে ধরে রাখতে পারেনি। দেবজিৎ যদি ধরে রাখে তাহলে পর থাকবে। হিউ জ্যাকম্যানের বেলা আমি যতটা জানি, হিউ জ্যাকম্যানের কিছু একটা ক্যান্সার ধরা পড়েছিল, সম্ভবত স্কিন ক্যান্সার বা এরকম কিছু। তারপরেই ও বলেছিল সিনেমা করবে না। তো এটা হতেই পারে যে তারপরে হয়তো কিছুটা বেটার হয়েছে, সুস্থ বোধ করছে, তার জন্য জয়েন করেছে। আবার বিনোদ খান্না আমাদের এটা বড় এক্সাম্পল আছে। রজনীশের আশ্রমে চলে গেছিল সিনেমা ছেড়ে দিয়ে, যখন একদম টপ ফর্মে আছে, অমিতাভের সাথে সমান পাশাপাশি দৌড়েছে আর কি, কে ফার্স্ট হবে তার জন্য, সেই সময় ছেড়ে দিয়ে চলে গেছিল। এরকম অনেকেই গেছে, তবে একদম ফিরে আসেনি এরকম কি এক্সাম্পল আছে একটাও? আমার মহিলাদের মধ্যে এরকম এক্সাম্পল আছে যা ফেরত আসেনি। হ্যাঁ, শাহরুখ খানের, হ্যাঁ শাহরুখ খানের এই স্বদেশ বলে যে ফিল্মটা, ওটার অভিনেত্রীকে তুমি দেখো, বা গাজনিতে আমির খানের সাথে আসিন বলে একজন ছিল, ঠিক আছে, অক্ষয় কুমারের সাথে অভিনয় করেছে খিলাড়ি 786-তে, সাউথে সে অনেক ভালো অভিনয় করেছে। তো মহিলাদের অবশ্য ব্যাপারটা এরকম যে তারা ওই বিবাহিত জীবনের মধ্যে ঢুকে যায়, আচ্ছা, বাট ছেলেদের ব্যাপারটা কি হবে? টুইঙ্কেল খানের আসিন সাথেও same হয়েছিল, মাইক্রোম্যাক্স টুইঙ্কেল খান। আসিন মাইক্রোম্যাক্স কোম্পানির মালিকের সাথে তার বিয়ে হয়েছিল, তারপর থেকে সিনেমা থেকে সরে গেছে। টুইঙ্কেল খান্না যেমন হ্যাঁ, অভিনয় জগৎ থেকে সরে গিয়ে পুরোপুরি অথর হিসেবে এখন কাজ করছে, এবং সেখানে খুব হ্যাঁ, জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু হ্যাঁ, পুরোপুরি হ্যাঁ, অভিনয় জগৎ থেকে আলাদা। অবশ্যই ছেলেদের মধ্যে সেরকম কেউ এক্ষুনি মনে পড়ছে না। ছেলেদের মধ্যে ব্যাপারটা কি হয় দেখো, অমিতাভ বচ্চন কিন্তু মাঝখানে কিন্তু খুব সেন্সিবল টাইপের চরিত্র কিন্তু সে করছিল, হঠাৎ করে ওই ব্রহ্মাস্ত্রর পর থেকে আবার সে লাইক হিরোইক ক্যারেক্টার, হিরোর গাইড, অথবা সে নিজেই হিরো, এরকম ক্যারেক্টার সে প্লে করতে সে আরম্ভ করেছে। তো পুরোটাই না দর্শকের ওপর দাঁড়িয়ে আছে, দর্শক যদি চায় তাহলে ভাই হিরোদের স্টারডম অনেক দিন ধরে বজায় থাকবে, ঠিক আছে। দর্শক যদি মুখ যদি ফিরিয়ে নেয়, ঠিক আছে, তাহলে পরে আমি যেরকম বলছি, এই যে গোবিন্দা বলে যে অ্যাক্টরটা আছে, গোবিন্দা কিন্তু হিরো হতে চাইছে আবার,
কিন্তু দর্শকের কাছ থেকে কিন্তু তারা কোনো রকম অ্যাকসেপ্টেন্স নেই। বা এই ফারদিন খান আছে, ফারদিন খান সাইড চরিত্রগুলো করছে, নিজের ওয়েট ফোয়েট কমিয়ে ফেলে সাইডের চরিত্রগুলো করছে। তা কোনো না কোনো ভাবে সবাই বড় পর্দার মায়াটা, প্রিন্স যেটা বললো না, প্রিন্স অ্যাকচুয়ালি ঠিক বলেছে, ওটা না একটা নেশার মতো, যে আমি সিনেমা করছি। আরে মানুষ বেঁচে থাকে কি, মানে তুই 10 দিন যদি কাজ না করে বসে থাকিস, তোরই নিজের মনে হবে যে না ভাই কিছু একটা করি, ভাল লাগছে না। তুই ব্রেক নিবি, কত তুই বিশ্রাম নিবি, ঠিক আছে? তো সেটা একটা ফ্যাক্টর। না, বিশ্রাম নিতে হবে না, পেশা শিফট করে যাবে, অন্য কোনো পেশায় চলে যাবে, এটা হতে পারে, কিন্তু যদিও সেরকম ভাবে কেউ যায়নি। মাঝখানে অক্ষয় কুমার এরকম সিদ্ধান্ত নিয়েছিল, মানে যখন খুব খারাপ ফেজ যাচ্ছিল 2011, 12, 13 দিকে, যেটা নিয়ে এখন আর কি মানে কথা শুনতে অক্ষয় কুমারকে, ওই যে কানাডিয়ান কুমার লোকে বলে, নানা কথা বলে। অক্ষয় কুমার এরকম প্ল্যানিং করেই নিয়েছিল যে সে পুরোপুরি কানাডায় একদম শিফট হয়ে যাবে এবং ওখানে পুরো অন্য জীবন কাটাবে, মানে অভিনয় জগৎ থেকে পুরো ডিটাচ হয়ে যাবে। সেই সময় এয়ারলিফট আসে, এয়ারলিফটটা এত সফল হয় যে আবার কিন্তু অক্ষয় কুমার ট্র্যাকে ফেরে আবার এইভাবে কাজ করে। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। বাঙালিরা আড্ডা দিতে বসলে যা হয়, আমরা ঠিক করে রেখেছিলাম এই টপিকে কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো বাদ দিয়ে আমরা সব টপিকে কথা বলছি। আমি ঠিক এটাই ভাবছিলাম যে আমরা কি নিয়ে টপিক, আজকে কত কিছু প্ল্যান হলো, যে দেবদার আপকামিং সিনেমা। আচ্ছা ভাই প্রিন্স, তুই আমাকে এটা বল, তুই এই ব্যাপারে আমাদের থেকে বেশি জানবি। আজকে দেখছি এই টলি বাংলা ফেসবুক পেজে বলছে যে রঘু ডাকাতের নাকি শুটিং হচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে বেরকম। এটা কি ফেক নিউজ নাকি রিয়েল নিউজ নাকি ব্যাপার, তুই একটুখানি বল ভাই। দেখো, সিরিয়াসলি বলতে গেলে আজকে যদি আমরা দেখি তাহলে তো দুর্গাপুরে একটা বিরাট বড় ইভেন্ট রয়েছে, এবং এখন তো দেবদার একদিন ছাড়া ছাড়া ইভেন্ট, 5 তারিখ ইভেন্ট হয়েছে, 6 তারিখ ইভেন্ট, আবার 11 তারিখ, 13 তারিখ পর পর কাজ রয়েছে। তো আমার কিন্তু এটা কোনোভাবেই মানে অথেন্টিক নিউজ মনে হচ্ছে না। তার কারণ আজকে থেকে নাকি শুটিং হবে বলছে, আজকে দেবদা ফিরবে, কখন রাত্রির বেলা করবে কাজ, আবার কালকে থেকে প্রমোশনের কাজ রয়েছে। তো আমার মনে হয় না রঘু ডাকাত জানুয়ারির আগে দেবদা কাজ শুরু করবে, আমার এটা কখনোই বিশ্বাস হয় না। এটা হতে পারে যে রঘু ডাকাত শুটিং স্টার্ট হয়েছে দেবদাকে ছাড়াতে, দেবদা বাদে হয়তো অন্যভাবে কাজ করছে, বাট মিডিয়া খবরটাকে ছড়াচ্ছে এইভাবে যে দেবদা শুটিং স্টার্ট করছে, যাতে রঘু ডাকাত নিয়ে হাইপটা তৈরি হয়, আলোচনাটা হয়। এটা হতে পারে, কিন্তু দেবদা জয়েন করেছে বলে আমার তো মনে হয় না। এটা কি করে হবে, কারণ ডিরেক্টর তো আবার সেই সোনাদাপুর করতে চলেছে 25-এ, এটাও ফ্যাক্ট। আর একসাথে তো দুটো সিনেমা শুট করবে না। না 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 না, কে জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তুমি ঘরের লোক, তুমি জানবে তো, এটা কি কথা? আমি এটা পুরো না 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 না, ও ঘরের লোক না, যে ঘরের লোক তাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন দুর্গাপুরে ইয়ার পানি ভাঙিয়ে যাচ্ছে, এখন দুর্গাপুরে ভাই, বাইক নিয়ে চলে গেছে। ভাই ডেডিকেশন ভাই, ঠিক আছে? আমি তো মনে করি যে মহারাজের উচিত, দেবদার অনেক বড় বাড়ি, মহারাজকে একটা ঘর দিয়ে দিক লাইভ। আমরা দেখবো যে দেবদার সকালে উঠে নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে রাতে ক্রিম মেখে ঘুমোতে যাওয়া অব্দি, মহারাজ ইজ অলওয়েজ দেয়ার, 24 আওয়ার কভারেজ এবং এক্সক্লুসিভ আপডেট। দেবদাসকে ভাত আর মাংসের ঝোল খাচ্ছে। আমি এখানে কিছু জোক ঢোকাতে পারতাম, বাট লোকজন অফেন্ড হয়ে যাবে, আর অব্রদার চ্যানেলে তো ভদ্রলোকরা আসে, তাই আমি আর সেই জোকসে ঢুকছি না। আমরা পুষ্পা দেখতে গেছিলাম তিনজনে একসাথে, মানে একসাথে যাইনি, আমরা আলাদা আলাদা গেছি, একই হলে দেখতে গেছিলাম পুষ্পা 2। আরো সব ইউটিউবাররা ভোর 6টার সময় এসে হাজির অনেকেই। তো সেটা কি করে হয়? তোমরা বলছো খারাপ খারাপ, আমি একটু বলছি, আর সবাই বলছে ভালো ভালো, এটা কিরকম করে? আমি তোমাকে বলছি অব্রদা, সাধারণ মানুষ, ঠিক আছে, আমি সাধারণ মানুষের সাইকোলজি কি করে কাজ করে আমি সেই ব্যাপারে একটুখানি বলতে চাই। এই পুষ্পার যে এই যে এত অডিয়েন্সের যে ঢল নেমেছে না, এত লোক যে দেখতে আসছে, এরা কিন্তু রেগুলারলি সিনেমা দেখে না। যেহেতু আমরা রেগুলারলি সিনেমা দেখছি, আমাদের চোখে একটা ফিল্টার পড়ে গেছে, আমরা খুব টেকনিক্যালি একটা জিনিসকে আমরা দেখছি, আমাদের মধ্যে ইমোশনটা কিন্তু কম কাজ করে, কারণ আমরা রোজ সিনেমা দেখছি, আমাদের মস্তিষ্ক বাকিদের মতো নয়। এই যে যারা সেলিব্রেট করার জন্য দলে দলে ঝাঁকে ঝাঁকে দেখতে আসছে, তারা তো পিওর ইমোশনাল ফ্যাক্টর থেকে দেখতে আসছে। হালকা একটুখানি স্পয়লার, ক্লাইম্যাক্সে পুষ্পাকে আমরা দুরকম অবস্থাতে যুদ্ধ করতে দেখতে পাই, একটা সময় হাত পা বাঁধা আর একটা সময় হাত পা খোলা। আমার ওই হাত পা বাঁধা যে অ্যাকশনের যে দৃশ্যগুলো, ওগুলো আমার একেবারে ভাল লাগেনি। যেই মুহূর্তে ওর হাত পা খুলেছে, তখন কিন্তু আমার দুর্দান্ত লাগছে ওর মুভমেন্ট, ওর ওই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়া, এবং মনে আছে দৌড়াতে দৌড়াতে একটা লোকের বুকের মধ্যে ঢুকিয়ে দিল, দুজনে মিলে একসঙ্গে দৌড়াচ্ছে, এই যে মুভমেন্ট গুলো তখন কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবারে আমাকে কেউ যদি বলে যে তুমি বলো যে ভাই ভালো না খারাপ, আমি তো বুঝতে পারছি না যে ওভারঅল তো ভাই খারাপই হয়, 50% খারাপ 50% ভালো, মানে সেটাকে খারাপই বলতে হয়। আবার ভাই কিছু জিনিস তো সত্যি সত্যি ভালো লেগেছে, তো এটা একটুখানি প্রবলেমের। তবে আমার মনে হয় কি, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ভাই ভালোই বলে দাও, লেখা ঝুঁকে যায়। আমি বলতে চাইছি মোটামুটি যখন 2011 সালে যখন রাওয়ান রিলিজ করেছিল,
রাওয়ান হচ্ছে সময়ের থেকে এগিয়ে থাকা একটা কাজ ছিল। মানে আজকের দিনে দাঁড়িয়ে রাওয়ান কিন্তু লোকে খুবই অ্যাকসেপ্ট করে, প্রচন্ড পরিমাণে রাওয়ান নিয়ে লোকে কথা বলে যে ওরকম ভিএফএক্স হয়নি, ওরকম জিনিস এখনো অব্দি কেউ ক্রিয়েট করতে পারেনি, বাকি এটা ভাবছে এসআরকে অনেক আগে ভেবেছে। তো আমি যখন একটা অডিয়েন্স হিসেবে যেতাম তখন তো আমি রিভিউয়ার ছিলাম না, যেটা স্বর্ণা যদিও বললে যে সিনেমা নিয়ে আলোচনা করতে করতে একটা যে পরিবর্তন আছে সেই হিসেবে আমি কথাটা বলছি। তখন যখন রাওয়ান আমি দেখি আমারও কিন্তু অনেক কিছু তখন ভালোই লাগেনি। যেমন ট্রেনের অ্যাকশনটা আমরা যখন 2 পয়েন্ট রোবট যখন এসেছিল সেখানে দেখেছিলাম, দারুণ এনজয় করেছিলাম। তো তখন যখন শাহরুখ খান ওই সিনটা করছে আমার কিন্তু দারুণ লাগছে। কিন্তু লাস্টে ওই যে ক্লাইম্যাক্সে অ্যাকশন ভিডিও গেমের মতো হচ্ছে, তখন কিন্তু আমার একদম পোষায়নি। মনে হচ্ছিল যে এটা কি দেখছি, এটার কি রয়েছে, এমন কি নতুনত্ব জিনিস ছিল, আমরা তখন ফিল করতে পারিনি। কিন্তু যখন পরে আমি আরো বিভিন্ন রকম সিনেমা দেখা স্টার্ট করলাম বিভিন্ন ভাবে, এখন কিন্তু আমার রাওয়ান দেখলে সময় থেকে এগিয়ে থাকা সিনেমা লাগে। মনে হয় যে সত্যি ওই সময় দাঁড়িয়ে যা করে দেখিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা হয়তো মানে ইম্পসিবল জায়গায় পৌঁছে গেছে। তো এই জিনিসটা কিন্তু সত্যি কথা, আজকে যারা পুষ্পা 2 দেখতে যাচ্ছে তারা কিন্তু রেগুলার অডিয়েন্স নয়, তাদের কিন্তু সিনেমাটা এন্টারটেইন ভ্যালু হিসেবে তারা যাচ্ছে, যে হিরো কি করছে এটা দেখতে কিন্তু যাচ্ছে, সেই জন্য তাদের ভালো লাগছে। আবার কেউ কেউ অডিয়েন্স রয়েছে যারা সব সিনেমা দেখে, সব রকম আলোচনা করে, তাদের কিন্তু আবার মিক্সড লাগছে। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এই রাওয়ান সিনেমাটা মোটেই পারফেক্ট সিনেমা নয়, সময়ের থেকে এগিয়ে অনেক কিছুই, কিন্তু সিনেমাটাতে অনেক ফ্ল আছে, অনেক কিছু ভালো নেই। এখনো দেখলে সেগুলো মনে হয়, চোখে ধরা পড়ে। তো কোন সিনেমা তো পারফেক্ট নয়, ভালো খারাপ মিশিয়েই থাকে। তো পুষ্পারও খারাপ দিক আছে কিছু, ভালো দিকও কিছু আছে। মানুষের আরেকটা এখন হয়েছে যে হুজুকে দেখছে, এই ব্যাপারটা খুব আছে আর কি। আর পুষ্পা যেহেতু 2000 কোটি ইনকাম করবে না 3000 কোটি ইনকাম করবে, এই নাম্বারটাও লোকের মধ্যে একটা ট্রিগার হিসাবে কাজ করছে, যে কালকি 1000 কোটি ইনকাম করেছে তাহলে কালকে ভালো সিনেমা, এই ব্যবসাটা দেখেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় কিছুটা কাজ করছে। নইলে পুষ্পাতে অনেক কিছু খুবই ভালো আছে, এমনি সাউথ টেকনিক্যালি এখন খুব এগিয়ে, আর ডিরেক্টরও খুব ভালো পুষ্পার। তো সব মিলিয়ে ভালো অনেক কিছুই আছে, কিন্তু খারাপ জিনিসগুলো একটু হতাশ করেছে বলে আমাদের বোধহয় অতটা ভালো লাগে। আচ্ছা, আমরা মানে কেমন মনে হচ্ছে না তিনজন নিন্দুক বসেছি পুষ্পার এখন না না দেখো, নিন্দুকের ব্যাপারটা না অভ্রদা, আমি তোমাকে একটা কথা বলছি। প্রিন্স যেটা বললো না যে সময়ের আগে গিয়ে এখন ভাল লাগছে, আজকে এই মুহূর্তে যেই রেজ র্যাম্পেজ চলছে, মানুষ এখন খুব ইমোশনাল। তাদের আজকে হয়তো আমাদের কথাগুলো তাদের হয়তো ভাল লাগবে না, কিন্তু 7 দিন বাদে এই উত্তেজনা যখন থামবে, ঠিক আছে, বা 1 মাস 2 মাস পরে, তখন কিন্তু তাদের মধ্যে কারুর চোখে এই পডকাস্টটা যদি পড়ে, তারা কিন্তু বুঝবে যে এই 3টে মানুষ কিন্তু ঠিক কথাই বলছিল। দেখো আমার কি মনে হয় বলতো, আইদার তুমি সত্যি কথা বলতে পারো, আইদার তুমি পাবলিককে খুশি করা, তুমি খুশি করতে চাও, এরকম কথাবার্তা তুমি বলতে পারো। আমার কেন জানি না মনে হয়, মানে আমি দেখো, আমি সত্যিবাদী যুধিষ্ঠির একেবারেই নই, লাইফে আমি অনেক মিথ্যা কথা বলেছি, বাট এটা এমন একটা কাজ যেখানে অনেক মানুষ তো দেখছে আমাদেরকে। আমার মনে হয় যে সত্যি কথাটাই বলা ভালো, তাতে আমরা ইনিশিয়ালি একটুখানি গালাগাল হয়তো খাবো, বাট সময়ের সঙ্গে সঙ্গে মানুষজন বুঝতে পারবে যে এই 3টে লোক কিন্তু চাইলে আমাদেরকে নিয়ে কিন্তু বানাতে পারতো। ভালো বলতে কি লাগে ভাই, ভালো কথা বলতে কি লাগে, বলে দাও ভাই দুর্দান্ত, ভাই পাগল হয়ে গেছি, ছিটকে গেছি, উল্টে গেছি, তুমি পারো বলতে। কিন্তু আমার মনে হয় সত্যি কথা বললে পরে লং টাইমে গিয়ে একটা দাম কিন্তু পাওয়া যায়। লোকে আমাদের চ্যানেল দেখে এই কারণেই, লোকে রিভিউ দেখতে আসবে কেন, ডাইরেক্ট সিনেমাই দেখে নেবে। রিভিউটা দেখে এই কারণে যে লোকে সিনেমা দেখার আগে জানতে পারে সিনেমাটা সম্পর্কে, যে আসলে কি আছে ওর ভিতরে। লোকে সেখানেও যদি চিটেড হয়, লোকে তো এমনি ট্রেলার দেখছে বা ওর সম্পর্কে যা সব মার্কেটিং মেটেরিয়াল আসছে সেগুলো তো বায়াসড হচ্ছে, সেগুলো দেখে তো লোকে নিরপেক্ষভাবে বুঝতে পারবে না। তা আমাদের কাছেও এসে যদি বুঝতে না পারে, তাহলে কেন রিভিউ দেখবে সবাই? পুষ্পা বাদ দিয়ে চলো, এবার তো আরো এক ঝাঁক সিনেমা আসছে, ঠিক আছে, খাদান আসছে, ওকে। খাদান নিয়ে তোমরা কে কিরকম লেভেল এক্সাইটেড? আচ্ছা, সন্তান নিয়ে আজকে একটুখানি ডিসকাশন হোক। সন্তান, আমি তার জন্য সন্তান বলে নিয়ে নিই, কিন্তু একদম কথা। পুষ্পা 3 কি হবে। আমি আজকেই ভাবছিলাম সকালে যে এই হতে পারে, সেই হতে পারে। তো ভাবতে ভাবতেই দেখি সবাই সেই নিয়ে ভিডিও বানিয়ে ফেললো। এবং মোটামুটি আমি যা যা ভেবেছি থিওরি গুলো সেরকম ম্যাচ করে যাচ্ছে, তাই জন্য খুবই দুঃখ পেয়েছি আজকে যে এই ভিডিওটা বানাতে পারলাম না। বানালেই সবাই বলবে ওটা কপি কপি কপি। তবে না না আমার যেটা অভ্রদা মনে দেখো, হচ্ছে, যেটা বানাও কথা বলি বানাও। যে পুষ্পা 3 আমার মনে হয় অনেকটাই শুটিং অলরেডি কমপ্লিট করে রেখেছে, হ্যাঁ, আমার যেটা মনে না হচ্ছে। এবং তুমি দেখো না পুষ্পা যে 2 পুষ্পা আমাদের ওয়ান, ভালো লাগেনি গল্পে যে ফ্ল গুলো আছে, ওই ফ্ল গুলো আসলে ফ্ল না, ওটা হচ্ছে থার্ড পার্টির সেট আপ। থার্ড পার্ট সেট করার জন্য ওইটাকেই এখানে গল্পটাকে যখন তৈরি করছে, সেইটা আমরা পুরোটা দেখছি না বলে আমাদের মনে হচ্ছে গল্পে ফ্ল আছে। অতটা আমাদের কিছু জায়গায় ভালো লাগেনি, মনে হচ্ছে
হঠাৎ এরকম কেন ঘটলো, দুজন ভিলেন কেন আসলো বা এইসব ব্যাপার-স্যাপার। কিন্তু এটা থার্ড আমার পার্টি যেটা সেট মনে আপ হয়, করে করা। পুষ্পা 3 অনেকটাই রেডি হয়ে গেছে। কারণ দেখো, যখন সেই হোয়ার ইজ পুষ্পা বলে একটা সেই টিজার এসছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে পুষ্পা মারা গেছে কিনা, মানুষজন পুরো কনফিউজ হয়ে আছে। খবর উঠে যাচ্ছে যে এখানে এটা হয়েছে, এবং দেখবে ওই নিউজ চ্যানেলে একটা কিন্তু ব্লাস্ট দেখানো হচ্ছিল, যে ব্লাস্ট হয়ে আছে চারপাশে, কভারেজ করছে মিডিয়া ওখানে। এবং পুষ্পা 2 এর শেষেও হালকা এখানে স্পয়লার দিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একটা ব্লাস্ট কিন্তু হয়। একদম যখন ঘোষণাটা করা হয়, একজন দাঁড়িয়ে রয়েছে, দূরে দেখতে পাই যে ব্লাস্ট হয়ে গেছে। তো ওই যে সিকোয়েন্সটা দিয়েছিল, ওইটার পরে কিন্তু পুষ্পা কোনো কারণে কিন্তু নিরুদ্দেশ হয়ে যাবে। এবং আই থিঙ্ক ওইটা হচ্ছে পুষ্পা 3 এর অংশ, কিন্তু আগে থেকে তারা রিভিল করেছে। আমি যখন সিনেমা হলে দেখছিলাম, আমার কিন্তু মাথাটা ঘুরছিল যে ওই সিকোয়েন্সটা কোথায়, জঙ্গলের মধ্যে ওই যে দাঁড়িয়ে রয়েছে, বাঘ এসে পিছনে চলে যাচ্ছে। অনেকে বলছে ওটা প্রমোশনাল কন্টেন্ট, যে সিনেমার প্রমোশনের জন্য ব্যাপারটা করেছে। আমার কিন্তু তা কখনোই মনে হচ্ছে না, কারণ ওটা পুরো সিনেমাটিক একটা ফিল দিয়েছিল আমাদেরকে। পুরো সিনেমার সিন মনে হচ্ছিল যে কত লোক বসে বসে বলছে যে পুষ্পা আভি জিন্দা হে বলে সেলিব্রেট করছে। তো আমার কিন্তু মনে হয় ওটা পুষ্পা 3 এর অংশ হতে চলেছে, এবং সেটা তারা আগে থেকে আমাদেরকে রিভিল করে দিচ্ছে, যাতে ওটা নিয়ে আলোচনা হয় পুষ্পা 3 আসার আগে। আই থিঙ্ক এটা কিন্তু একটা বড় মাস্টার স্ট্রোক অবশ্যই সুকুমার স্যার কিন্তু খেলেছে, এটা মানতেই হবে। এটা আমি গতকাল রাত অব্দি ভাবছিলাম যে এটা পুরোটা স্ক্যাম হয়েছে, বাট আজকে সকালবেলা আমিও কিছু ভিডিও দেখলাম, এবং হ্যাঁ মানে আহ, সুকুমার তো শুরু থেকেই, এবং আমি একটা ভিডিওর মধ্যে একটা বাচ্চা ছেলেরা ভিডিও বানিয়েছে, তাতে আমি দেখলাম বিজয় দেবরাকান্ডার সাথে সুকুমার ছবি দিয়েছিল বেশ কিছু আগে, এবং সেখানে নাকি অরিজিনালি পুষ্পার এই তিনটে টাইটেল, পুষ্পা 3, র্যাম্পেজ, এটা নাকি রিভিল করেছিল ওইখানেই, এবং বিজয় দেবরাকোন্ডা নাকি এই থার্ড হ্যাঁ, সিনেমাতে মেন ভিলেন হতে যাচ্ছে। বিজয় দেবরাকোন্ডা একটা টুইট করেছিল আসলে বেশ কিছুদিন আগে। হ্যাঁ, সেখানেও হ্যাঁ। পুষ্পার 3টে পার্টের নাম লিখে দিয়েছে। সেই 3টে পার্টের নামও এখন দেখা যাচ্ছে হুবহু মিলে যাচ্ছে। এইভাবে হ্যাঁ, সবাই দুয়ে দুয়ে শেয়ার করে দিচ্ছে এটা। যাই হোক, আমরা স্পয়লার দেবো না এই ভিডিওতে, তাই এই প্রসঙ্গটা আমার মনে হয় বেশি না দেওয়াই ভালো। আমরা পরের প্রসঙ্গে শিফট করি, যে সন্তান। সন্তানের কি হচ্ছে। যেভাবে তুমি সন্তানটা বললে, এটা এখন আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্সের রিয়াকশন, যে সন্তান দেখতে যেতে হবেই ঘরের সন্তানদের নিয়ে। ফ্যামিলি অডিয়েন্সের আসল রিয়াকশনটা তোমার কাছে আমরা পেলাম এখন, সন্তান। হুম। আমি তো এক্সাইটেড, আমি রোজ আমার মাকে জিজ্ঞাসা করি যে তুমি যে এত পুজো দাও, এত পুণ্য কর্ম করো, এত মানুষজনকে হেল্প করো, ভগবান তো তোমাকে একটা বাজে সন্তান দিল, আমার মতো একটা ছেলে, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? প্রিন্স, তুই তোর বাবা মায়ের ভালো ছেলে না বাজে ছেলে? অবসরের কাছে এই কোয়েশ্চেন আমরা আসবো। এটা কি করে বলি, মানে সেটা তো বাবা মাই বলে। বাবা মাকে থুড়ি ছেলের সামনে বলে তুমি খুব ভালো ছেলে, তুমি খুব ভালো ছেলে, এরকম তো বলে না। অন্তত আমার বাবা মা আমার সামনে কখনোই আমার তারিফ করে না, যে কারণে আমি সত্যি জানি না। অপরদাই বলুক, অপরদা কি মনে হয়? না 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 না, প্রিন্স প্রিন্স, আমি তো অবরোধ একটা মিনিট দাঁড়াও। প্রিন্স, তোকে ছোটবেলাতে বাবা বেশি কেলিয়েছে না মা বেশি কেলিয়েছে? বাবা। বাবা। ভাই আমাকেও ভাই। তবে জানিস তো, বাবা আমাকে বেশি কেলিয়েছে কিন্তু আমি মাকে বেশি ভয় পেতাম। আমার মা একবার আমাকে কি করেছিল, এটা খুব এম্বারাসিং, এটা আমার ওপেনলি বলা উচিতই নয়, বাট আমি যেহেতু আমি তাই বলেই দিচ্ছি। আমাকে কেলিয়ে জামা প্যান্ট খুলে, আমরা আগে যেখানে ভাড়া থাকতাম ওটার সামনে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরের সামনে আমাকে দাঁড় করিয়ে রেখেছে পুরো দুপুর বেলা, ঠিক আছে? মানে তখন আমি অনেক ছোট, ঠিক আছে, মানে বোধহয় হার্ডলি 8-9 বছর বয়স হয়তো হবে। আমি চেপে ধরে দাঁড়িয়ে রয়েছি গোটা দুপুর বেলা, ঠিক আছে? তো এটা আমার একটা মেমোরি ভাই। এই জন্য আমি আমার মাকে খুব ভয় পাই। মানে বাবার কাছে আমি অনেক মার খেয়েছি, কিন্তু মা মানে হচ্ছে গিয়ে ডেঞ্জারাস। আমি একদিনকে সাইবার ক্যাফেতে গেম খেলতে গেছি, সংস্কৃত কোচিং বাং করে, ঠিক আছে? মানে আমি কোচিং বাং করার পাবলিক একেবারেই নই, কিন্তু আমার মনে হচ্ছে যে সংস্কৃত একটা ডপের সাবজেক্ট, এটা পড়ে আমি কি করব, যে আর আমার না তখন তোর ওই আইজিআই খেলার খুব শখ ছিল, ঠিক আছে? ভাইস সিটি আর আইজিআই। তো আমি চলে গেছি, ঠিক আছে, ওকে 10 টাকা নিত তখন, 1 ঘন্টা 10 টাকা, 2 ঘন্টা 20 টাকা। খেলতে খেলতেই দেখে কি মা এসে ঢুকেছে, আমি লাইক ভেতরে ঢুকে যাচ্ছি যে মা আমাকে দেখতে পাবে না, এতগুলো ছেলে বসে রয়েছে। মা ঠিক আমার পাশে এসে বলছে, গেম খেলা হলো? তারপর যা কেলিয়েছিল না বাড়িতে নিয়ে এসে। তো যাই হোক, অভ্রদা তুমি বলো। অভ্রদা তো যদি মনে হচ্ছে, আমাকে অভ্রদার মুখ দেখেই বোঝা যায় খুব ভালো ছেলে ছিল ছোটবেলাতেও। হ্যাঁ, ভালো ছিলাম কিনা সেটা জানি না, নিজের রিভিউ তো নিজে করতে পারবো না। কিন্তু আমি ছোটবেলাতে মার খাইনি প্রায় বলা যায়, বাবা মা কারোর কাছেই। এবার আমার জ্ঞান হওয়ার মধ্যে আমার এটা মনে আছে যে মা আমাকে একবার চড় মেরেছিল ছোটবেলায়, তখন ক্লাস 2-3 তে পড়ি। আর বাবা কখনো পড়ার জন্য হয়তো পড়াতে বসিয়ে, বছরে একদিন পড়াতে বসতো, সেদিন হয়তো একটু কান মলে দিয়েছে, এই অব্দি হয়েছে। এছাড়া আমি বাবা মার কাছে কখনো মার খেয়েছি বলে মনে পড়ে না।
আর মা বকতো, এটা ঠিকই, বাবা বকতো না, মা বকতো, এছাড়া আর সেরকম কিছু নেই। আচ্ছা অপরাধ, একটা ব্যক্তিগত কোয়েশ্চেন করছি, তুমি ছোটবেলায় এই যে ক্লাস 1 থেকে 10 অবধি পড়াশোনা বা 11-12, তুমি র্যাঙ্ক করতে না ক্লাসে, লাইক 1 থেকে 10-এর মধ্যে? মানে ওরকম না, আমি 10 নম্বরই হতাম। মানে এটা তুমি হাজার থাম্বনেল দেখানোর জন্য বলছো, ঠিক আছে? না, না, ক্লাসে র্যাঙ্ক করা ছেলে তুমি, ঠিক আছে? না, না, আমি মুখ পড়াশোনা দেখেই বোঝা যায়। আমি পড়াশোনা ক্লাস ভালো 5 ছিলাম থেকে না, আমি খুবই ফাঁকিবাজ ছিলাম পড়াশোনায়। ইনফ্যাক্ট এরকম হতো যে আমি প্রতিদিন অন্তত একটা করে গল্পের বই পড়তাম, তার জন্য পড়াশোনাটা করতাম না, শুধু পরীক্ষার আগের দিনই পড়তাম। আমি ক্লাস 8 অব্দি প্রচুর পড়াশোনা নিয়ে থাকতাম, মানে তখন খেলাধুলো, সিনেমা এগুলোর প্রতি কোনো এক্সাইটমেন্ট আমার ছিল না। সারাদিন বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম। এবং 5 থেকে প্রায় 8 অব্দি আমি ক্লাসের ফার্স্ট হয়েছিলাম, মানে স্কুলের ফার্স্ট হয়েছিলাম পুরো 5 থেকে 8 অব্দি একটা না। তো তারপর 9 থেকে আমার অধঃপতনটা স্টার্ট হয়, খেলাধুলো লাইফে আসে, তারপর সিনেমা টিনেমা দেখতে যাওয়া শুরু করি। সেই সময় থেকে আমার মানে ডাউনফল শুরু হয়ে যায়, মানে আস্তে আস্তে রোল নাম্বার ক্রমশ পেছনের দিকে যেতে থাকে। তো তাও মোটামুটি আমি পড়াশোনা কনসেপ্ট ছিলাম, মানে পড়তে বসলে মন দিয়ে পড়তাম, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে বরাবর। এখন মানে পড়াশোনা থেকে পুরো ডিটাচ হয়ে গেছে, একদমই নেই পড়াশোনা। আমার পড়াশোনা ছাড়া সব ব্যাপারে ইন্টারেস্ট ছিল, সব ব্যাপারেই উৎসাহ ছিলাম, সারাদিন খেলতাম, সারাদিন গল্পের বই পড়তাম, সারাদিন আড্ডা দিতাম, সবকিছুতেই উৎসাহ। শুধু পড়াশোনাটা না প্রিন্স, পরীক্ষার আগের দিন করতে হবে তাই। না প্রিন্স বললো যে খেলাধুলা। আচ্ছা প্রিন্স, খেলাধুলা মানে এখানে ক্রিকেট ফুটবল তো, নাকি গার্লস স্কুলের সামনে দিয়ে সাইকেল নিয়ে হুশ করে বেরিয়ে যাওয়া, একটু না মিষ্টি হাসি দিয়ে? না, ওইগুলো কলেজ লাইফের আগে আমি স্টার্টই করিনি, আমার ওগুলো স্টার্ট হয় কলেজ লাইফের পরেই। স্কুল লাইফ অব্দি খেলা দেখেছো অব্রতা? দেখো অব্রতা, গার্লস কলেজের সামনে দিয়ে সাইকেল নিয়ে পাস করতো, ঠিক আছে? ওটা বলছি না, আমাদের কলেজটা তো ছেলে মেয়ে একসাথে। আমি বলছি সেই টাইম থেকে মেয়েদের সঙ্গে গল্প করা, মানে তার আগে অব্দি মেয়েদের থেকে আমার পুরোপুরি ডিটাচ ছিলাম। কোচিনে ওই মেয়েদের সঙ্গে একদম কথা বলতাম না, পুরোপুরি চুপচাপ থাকতাম, এটা বলছি। কিন্তু কলেজ লাইফ থেকে আস্তে আস্তে মানে অনেকটা ফ্র্যাঙ্ক হয়েছিলাম, এইটা বলছি। সাইকেল নিয়ে কোনোদিন যাইনি, সাইকেল নিয়ে আচ্ছা প্রিন্স, তুই তো বিয়ে করেছিস, তুই সন্তান কবে নিবি? এই দেখো, পার্সোনাল প্রশ্নগুলো এটা কি হচ্ছে? এটা আপনারা কাটবে, এটা আপনারা এডিট করে এইটা আপনারা কেটে বাদ দিয়ে দেবে, এডিটরকে বলবে প্রথমেই এই পোর্শনটা কেটে বাদ দাও, আর এই স্বর্ণবতীকে এই পডকাস্ট থেকে কেটে বাদ দাও। রাজ চক্রবর্তী বলবে যে আমার সিনেমার প্রমোশনে কি আলোচনা হচ্ছে এইসব। তবে প্রিন্স তো রাজ চক্রবর্তী সিনেমার মানে প্লট দিয়ে দিচ্ছে যে কোয়েট কলেজে পড়তো অথচ অন্য কলেজে সাইকেল নিয়ে যেত, নিজের কলেজে মেয়েদের সাথে কথা বলতো না অথচ অন্য কলেজের সামনে গিয়ে খেলাধুলো করতো। রাজ চক্রবর্তী সিনেমার প্লট দিয়ে দিচ্ছে। আমার তো মনে হয় যে প্রেম আমারটা অ্যাকচুয়ালি প্রিন্সের বায়োপিক। ওকে, মন দিয়ে দেখলে পরে চিরদিনই তুমি যে আমার, অথবা প্রেম আমার। আচ্ছা প্রিন্স, তুই প্রেম করে বিয়ে করেছিস নাকি তোর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে? প্রেম করে। লাভ গুরু, ঠিক আছে মহারাজ, আর তুই লাভ গুরু। আচ্ছা না, সন্তানে ফিরে এসো, সন্তানের কি হচ্ছে বলো। দেখো আমার সন্তানের ট্রেলারটা কিন্তু আমার ভাল লেগেছে, ঠিক আছে? ট্রেলারটার মধ্যে কিছু ক্রিঞ্জ ব্যাপার স্যাপার রয়েছে, বাট সেটার কারণটা আমি জানি। ওটার টার্গেট অডিয়েন্স যারা, তাদের যেরকম ভাল লাগে সেই টোনটাই রাখা হয়েছে। ওকে, আমি নিজে চাই যে হোমের মতো সিনেমা এখানে তৈরি হোক, বাট হোমের মতো সিনেমা তৈরি হবে না। হোম সিনেমাটা পারলে দেখতে পারো, অবরোধা প্রাইমে বোধহয় আছে, ঠিক আছে? বাবা ছেলের সম্পর্ক নিয়ে খুব ভালো সিনেমাটা। কিন্তু রাজ চক্রবর্তী যেইভাবে ড্রামা দেখায়, মানে সেটা ধর্মযুদ্ধ হোক বা রাজ চক্রবর্তীর পুরনো সিনেমা বা বোঝে না সে বোঝে না, প্রলয়, আমি রাজ চক্রবর্তীর সিনেমা মানে আমি জানি যে কিছু সিন থাকবে যেগুলো দেখে আমি ইমোশনাল হব। ইভেন কি যে বাবলি সিনেমাটা কিন্তু খুব ভালো সিনেমা কিন্তু নয়, কিন্তু সিনেমাটার মধ্যে কিছু কিছু মুহূর্তে এমন আছে ভাই যেটা আমার হার্ট টাচ করেছে। আর বাবলি যদিও আমার মনে হচ্ছে যে খুব মানে বইতে যা আছে সেটাই দেখিয়েছে, বেশি কিছু বদলায়নি। বইটা পড়েছো? পুরো আমি পড়েছি। কি আমি অ্যাকচুয়ালি ট্রেলারটা বেরোনোর পরে ট্রেলার আর বইয়ের একটা কম্প্যারিজন পর্যন্ত আমি করেছি, ঠিক আছে? ওকে, ইভেন কি আমার রিভিউটা তো আমি অনেক পরে করেছি, তখন তো আমি ছিলাম না এখানে। তো আমি রিভিউ যখন করেছি 2-3 মাস বাদে, তখন আমি বলেছি যে একদম বইতে যা রয়েছে সেটাকেই দেখিয়েছে। এবং এটাই সব থেকে অবাক করা ব্যাপার যে বইতে কিছু জিনিস ছিল যেগুলো বইতেও কিন্তু ভালো করে ছিল না, এবং সেগুলোকে ফিল্মে অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করা কঠিন। বিশেষ করে ঝুমা বলে একটা ক্যারেক্টার রয়েছে, সে একটুখানি কমপ্লেক্স টাইপের ক্যারেক্টার, একটুখানি ম্যাচিওর টাইপের ক্যারেক্টার, সেটাকেও এত সুন্দর পুল অফ করেছে। তো বাবলি আমার বেশ ভাল লেগেছে, ঠিক আছে? প্লাস
কিসিং এর কিছু সিন আছে যেগুলো আমি এক্সপেক্ট করিনি যে থাকবে, কারণ বইটা তো অনেকদিন আগে লেখা, তো কিন্তু সেগুলোও রয়েছে এবং খুব ভালোভাবে রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। তো আমি ভাই রাজ চক্রবর্তীর সিনেমার পোস্টার ট্রেলার যেরকমই হোক না কেন, সিনেমাটা আমার ভালো লাগবে এটা আমি জানি। তো সন্তান নিয়ে তো আমার এক্সাইটমেন্ট আছে। প্লাস এই যে টপিকটা না, এই যে বাবা মাকে অগ্রাহ্য করা, তাদের দেখভাল না করা, এটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি করে এখন হচ্ছে, এবং এগুলো নিয়ে কিন্তু বেশি কথাবার্তা হয় না। তো এই সিনেমাটা কাইন্ড অফ একটা কনভারসেশন স্পার্ক করবে, যেখানে বয়স্ক মানুষরা কিন্তু এইগুলো নিয়ে কথাবার্তা কিন্তু বলবে, যেটা খুব দরকার। এরকম এবার তোমরা বলো। সিনেমা হলে তো হয় না, হয়, এবং হলে সেটা সুপারহিটই হয়। যেমন বাগবান তো সুপারহিট সিনেমা, এবং সেটা এই ধরনেরই টপিক টাচ করেছে। হ্যাঁ, কিন্তু বাগবান বহু পুরনো, আমি রিসেন্ট টাইমের কথা বলছি, যে রিসেন্ট টাইমে কিন্তু এই টপিকের উপর কেউ ফিল্ম কিন্তু করেনি তৈরি। তো সেদিক থেকে দেখতে গেলে পরে আমি খুব এক্সাইটেড। আমারও কেমন মনে হচ্ছে সন্তান খুব ভালো চলবে আর কি, হিট করছে। তবে আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই, সন্তানের ট্রেলার আমারও খুবই ভালো লেগেছে। আমাকেও মানে দারুণভাবে ইমোশনালি টাচ করেছে। বেসিক্যালি আমার বাবা মাকেও ট্রেলারটা দেখিয়েছি, সঙ্গীত বাংলায় মাঝে মাঝে অ্যাড দেয়, তখন তারাও দেখেছে, তারাও কিন্তু দারুণভাবে ইমোশনালি কানেক্ট হয়েছে। তাদেরও দেখে সিনেমাটা দেখার কিন্তু এক্সাইটমেন্ট হচ্ছে। কিন্তু এটাও ফ্যাক্ট, বাংলাতে কিন্তু এই সময় দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমাকে কিন্তু একটু জায়গা কিন্তু দিতে হবে। আজকে খাদান সত্যি কথা বলতে গেলে বাংলার সব থেকে বড় প্রজেক্ট, সত্যি কথা বলতে গেলে। আর সন্তান যে ধরনের সিনেমা না, এটা কিন্তু নর্মাল টাইমে খুব ভালো চলবে। এই উদাহরণ আমরা আগেও দেখেছি। এটা যেহেতু ফ্যামিলি অডিয়েন্সের কাজ না, ফ্যামিলি নিয়ে যায়, সিঙ্গেল স্ক্রিনে বা মাল্টিপ্লেক্সে ভিড় করে দেখে, দারুণভাবে চলে। তো সেক্ষেত্রে এই ক্ল্যাশটা আমার মনে হয় কিন্তু কোনো দরকারই ছিল না। কারণ খাদানেরও যে ক্রেজ রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট বেশি, এবং অপরদিকে সন্তানেরও কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে। তো এই দুই ক্লাসের মাঝে এসে কিন্তু আমার মনে হয় যে কোনো একটা সিনেমা কিন্তু বড় রকম হ্যাম্পার হবে। আর এর মধ্যে যদি খাদান হ্যাম্পার হয়, এটা কিন্তু খুব দুঃখজনক একটা ঘটনা হবে। কারণ এই সময় কমার্শিয়াল সিনেমার কিন্তু একটা কামব্যাক দরকার। এই ধরনের সিনেমা কিন্তু প্রচুর হচ্ছে। দেখো, বাবা মায়ের সমস্যা বা ছেলের সঙ্গে বাবার সমস্যা নিয়ে কিন্তু কথা আমরা প্রজাপতির ক্ষেত্রেও দেখেছি, যে বাবার একা থাকা কিরকম মানুষকে পাল্টে দিতে পারে। বা টনিকেও ছিল, বা তোমরা যদি এই সিনেমাটা দেখো, যেটা হলো প্রধান, সেখানেও কিন্তু সিনেমায় ওই অ্যাঙ্গেলটা কিন্তু ছিল, বিরাট পরিমাণেই ছিল। একটা টাইমে আমরা দেখতে পাই ওইটা নিয়ে গল্প অনেকটা এগোয়। তো সেটা নিয়ে কিন্তু সিনেমা হয়েছে, সাকসেসফুল হচ্ছে, পাবলিক অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমাদের কিন্তু অপর দিকে ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে এরকম কিন্তু খাদানের মতো সিনেমাকে ওয়ার্ক করতে হবে। দেখ, এটা তুই যেটা বললি না প্রিন্স, আমি তোর সাথে আমি অনেকটাই আমি এগ্রি করি। এবার ব্যাপারটা কি বলতো, যে আবার তুই অন্যদিকে যদি দেখিস না, যে বড়দিন এমন একটা সময় যখন ফ্যামিলি একত্রিত হয়, তো সেই ক্রাউডটাকে তো ভাই সবাই নিজের দিকে টানার চেষ্টা করবে, বুঝতে পারছিস তো। আর দেখ, একটা ট্র্যাক রেকর্ড আছে যে টনিক, প্রজাপতি সব ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম এবং বড়দিনে রিলিজ করেছে, এবং সেগুলো কিন্তু বড় বড় সব হিট হয়েছে, ঠিক আছে। প্রধান যদি একটুখানি অন্যরকম সিনেমা ছিল, আমি এটা অনেস্টলি মনে করি, তুই যেটা একদম ঠিকই বলেছিস, সন্তান অন্য কোনো সময় দিলে পরেও কিন্তু ভালোই কিন্তু চলতো। এবারে বাংলা সিনেমার না, এটা না নিজেদের মধ্যে তো কোনো, এদের তো কোনো ইউনিটি তো নেই, ঠিক আছে, যে ভাই কথাবার্তা বলে। আরো কতগুলো বাংলা সিনেমা বেরোচ্ছে, আরো অনেকগুলো বাংলা সিনেমা আসছে। 5 নম্বর স্বপ্নময় লেন, তারপর চালচিত্র এখন, যেখানে বাংলাদেশের একজন হিরো আছে, তারপরে তোর ওদিকে বেবি জন আসছে, এদিকে পুষ্পার যা রেজ, পুষ্পা মোটামুটি 1 মাস কিন্তু চলবে ভাই, ঠিক আছে। পুষ্পার যা তাণ্ডব আমি যা দেখতে পাচ্ছি। তবে পুষ্পার একটা ব্যাপার আছে, পুষ্পার টাইম লেংথের জন্য রিপিট ওয়াচ হয়তো পড়বে না, বাট পড়তেও পারে। মানে আমি অ্যানিমেল 2বার আমি হলে গিয়ে দেখেছি, ঠিক আছে। তো পুষ্পাও ভাই হতে পারে। আমি তো পুষ্পা 2 আবার আমি আগামীকাল যাচ্ছি দেখতে, বাট এটা আমি আমার একজন বসের সাথে দেখতে যাচ্ছি, তো সে আমার পুরনো বন্ধু, তো তার সাথে আমি দেখতে যাচ্ছি, না হলে হয়তো দ্বিতীয়বার যাওয়ার দরকার হতো না। আই হোপ খাদান সন্তান দুটোই ভালো চলবে। না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, রাজ চক্রবর্তীর মতো পরিচালক যদি এই ধরনের কাজ করে, আজকে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিছু বড় পরিচালক রয়েছে যারা ইন্ডাস্ট্রিকে বড়ভাবে নিজেদেরকে কিছু ক্রিয়েট করার চেষ্টা করে। আজকে কি ধরো সাউথে এসএস রাজামৌলি কি এই ধরনের কাজ কখনোই করবে না। সে একটা বড় কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যাবে, বা অ্যাডলি। তো সেখানে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মতো একজন পরিচালক, যার কাছ থেকে আমরা বড় বড় কাজ পেয়েছি, সেক্ষেত্রে আমার মনে হয় রাজ চক্রবর্তীর এইভাবে নিজেকে এতটা ভেঙে ফেলা ঠিক হচ্ছে না। কারণ আবার প্রলয় বানালো, ওটিটিতে এতটা সাকসেসফুল হলো, তো সেখান থেকে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মতো পরিচালককে তো বড় কিছু ভাবতে হবে। ইন্ডাস্ট্রির খারাপ সময় আমি বলছি কথাটা, কারণ যখন মানে আমাদের প্রেম আমার এসছে, চ্যালেঞ্জ এসছে, বা চিরদিনই এসছে, তখনও কিন্তু ইন্ডাস্ট্রির খুব খারাপ সময় ছিল।
পরপর ব্যাক টু ব্যাক ফ্লপ আসছিল ইন্ডাস্ট্রিতে। সেই সময় নিউ এজ সিনেমা যেরকম দরকার ছিল হচ্ছিল না। রাজ চক্রবর্তী কিন্তু নিয়ে এসেছিল। তো এখন যদি রাজ চক্রবর্তী ও বাকিদের মতো একই নৌকায় পা ভাসায়, সেও যদি মনে করে আমি এই ধরনের কন্টেন্টে কাজ করবো যেটা অনেকটা সেফ, আমার মনে হয় এটা খুব দুঃখজনক। তুই আমার একটা কথা বল প্রিন্স, যদিও এটা আমি তোকে এই ভিডিওর মধ্যে আমি তোকে বলতে চাইছিলাম না, বাট তাও ঠিক আছে, আমি তোকে কোয়েশ্চেনটা করছি। তুই কি এটা রিয়েলি বিশ্বাস করিস যে প্রলয়ের মতো একটা সিনেমা 2024 সালে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী আবার বানাবে বা বানাতে পারবে? না, ওই রকম বানানো তো ইম্পসিবল, কারণ আবার প্রলয়তেও কিছু এক্সট্রা জিনিস ছিল যেগুলো প্রলয়তে ছিল না। প্রলয় পুরোপুরি একটা অন্যভাবে বানানো কাজ ছিল, আবার প্রলয়তে অনেক কিছু এক্সট্রা ছিল। সরি, আমি আবার প্রলয় ভুল বললাম, ওয়েট, আমি ভুল বললাম, আবার প্রলয় না, আমি প্রলয়ের কথাই বলছি। 2013 সালে যেই টপিকের, এবং প্রলয়টা তো পুরোপুরি সত্যি ঘটনার উপর বেস করে। আজকে রাজ চক্রবর্তীর পলিটিক্যাল কানেকশন সবাই মোটামুটি এখানে জানে। ওকে, এবার তুই বল যে তার পক্ষে কি এটা বানানো সম্ভব? আমাদের এখানে কমার্শিয়াল সিনেমার যেটার কথা আমরা বারবার বলি, আজকে যদি কালচারালি সিগনিফিকেন্ট রিলিভেন্ট একটা কমার্শিয়াল ফিল্ম বানাতে যদি হয়, তাহলে তাকে আমাদের শহরে হয়ে মানে যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলো তাকে দেখাতে হবে, তাকে করাপশন দেখাতে হবে। আজকে তুই বল না, আজকে ক্রান্তির মতো একটা ফিল্ম জাস্ট পসিবল নয়। এখানে যেরকম রাজনৈতিক এবং রাজনীতির সাথে সিনেমার দুনিয়া যেভাবে জড়িয়ে রয়েছে, কেউ সাহস করে এটা করতে পারবে না। এটা তুই বলতে পারিস যে রাজ চক্রবর্তী একটা খাদান কেন ভাবছে না। এটা আমারও কোয়েশ্চেন, যে এমন একটা গল্প করো যেটাকে তোমার কলকাতার করাপশন, পলিটিক্স, রাজনীতি তোমাকে দেখাতে হবে না, এটা কলিয়ারি মাইনের গল্প হচ্ছে, ঠিক আছে, ওকে। সেটা ভাই চল ভাই, রাজ চক্রবর্তীর অফিসে তুই আর আমি একদিন যাই, ঠিক আছে কিন্তু দাদা। দেবদা ধরো, দেবদা পলিটিক্যাল মানুষ হয়তো তোমার ধরো এর মতো কাজ আনলো, প্রধানের মতো কাজ আনলো, যেখানে কত কিছু পলিটিক্যাল প্রবলেম গুলো তুলে ধরেছে, শাসক দলের কত রকম প্রবলেম তুলে ধরেছে। দেবদার যে ব্যাপারটা, ঠিক আছে, যে দেবদা নিজে যেহেতু করছে, সেটা কিন্তু নট নেসেসারিলি দেবদার শাসক দল মানে সে যেখান থেকে বিলং করে সেটারটাই সে তুলে ধরছে। সে কিন্তু অন্য কোনো দলকেও কিন্তু ওখানে পোর্ট্রে কিন্তু করতে পারে। কারণ দেখ, পলিটিক্যাল দল সেটা যেই দলই হোক না কেন, সমস্ত দলই এইরকম করাপশন, মানে ছাপ্পা ভোট থেকে শুরু করে মিড ডে মিল চুরি করা থেকে পাচার, এগুলো সমস্ত পলিটিক্যাল দলই করে। ওকে, তো ফলে এটা খুব ইউনিভার্সাল হয়ে যায়। হ্যাঁ অবরোধা প্লিজ। তোমরা যে বলছো না সাহস হবে না এই সময় করার, এটা সাহসের ব্যাপার না, এটা বুদ্ধির ব্যাপার। বুদ্ধি হবে না এই সময় করার যদি বলতে তাহলে ঠিক হতো। সাহসের তো কিছু নেই, এমন কায়দা করে করবে, ফাঁক ফকর গুলো করবে যে কেউ ডাইরেক্ট ধরতে পারবে না যেটা এই করাপশনটা নিয়ে দেখানো হলো। করাপশন জিনিসটা আসলে ইউনিভার্সাল এবং সেটা চিরকালীন সত্য, চিরকাল থাকবে, কম বেশি হবে। তো করাপশন দেখাতেই পারে, যে কোনো কিছু পলিটিক্যাল ইস্যুকে দেখাতেই পারে, কিন্তু সেটাকে একটু মোড়কটাকে পাল্টে দিতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে, তাহলেই তো আছে, হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। অ্যাটলি কি দেখাচ্ছে না? অ্যাটলি তো জবানে দেখাচ্ছে। মানুষের ক্রাইসিস আছে, পলিটিক্যাল যে পার্টিগুলো আছে বা নেতারা আছে মানুষকে চিরকাল ঠকাবে বা এরকম ঠকিয়ে চলেছে, এই নিয়ে বলতেই হবে সিনেমাতে। সিনেমা তো সমাজের কথাই বলবে, না হলে সিনেমা হবে কি করে? তো সেটা যদি বুদ্ধি করে কেউ কায়দা করে করতে পারে তো করবে। প্রধান একরকম কায়দা করে সেটা করেছে, রাজ চক্রবর্তীর থেকে আমাদের প্রত্যাশা যে সে আরেক রকম কায়দা করে করবে সেটা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, রাজ চক্রবর্তী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে দেব আর জিৎ একসাথে না হলে তিনি আর কমার্শিয়াল সিনেমা করবেন না, ওই ধরনের সিনেমা করবেন না। এই স্টেটমেন্টটা পড়ে আমার কেমন যেন মনে হলো যে দেব আর জিৎ একসাথে করবে এরকম একটা সম্ভাবনা খুব শিগগিরই আছে, তার জন্যই রাজ চক্রবর্তী এই স্টেটমেন্টটা দিয়েছেন। মানে এর পরবর্তী অটোমেটিক স্টেটমেন্ট হয় যে এবার দেবাজিৎ একসাথে করছে রাজ চক্রবর্তীর পরিচালনা। না, তুমি এটাকে যতটা পজিটিভ লাইটে দেখছো, আমি এটা ততটা পজিটিভ লাইটে দেখছি না। কারণ দেবদার জিৎদাকে নিয়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, এরা কিন্তু আর এদের একসঙ্গে সিনেমা কিন্তু আসবে না, এটা এটা একান্তই ব্যক্তিগত আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং রাজ চক্রবর্তী হয়তো এই সেন্সেই বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে ওনারা দুজনে একসঙ্গে আসবে না, আমার সিনেমাও আর কখনো আসবে না, ঠিক আছে। ইট ইজ কাইন্ড অফ লাইক একটা ইম্পসিবল জিনিসের উপর তুমি বেট তুমি ধরছো, ঠিক আছে, যে যদি ওটা হয় তবে আমি করব, বাট তুমিও জানো যে ওটা হবে না, তাই তোমাকেও করতে হবে না, ঠিক আছে। এটা আমার পেসিমিস্টিক পয়েন্ট অফ ভিউ বলতে পারো। সেখান থেকে কিন্তু আমার কাছে স্টেটমেন্টটা এরকম ভাবে কিন্তু মনে হয়েছে, আমার পারসেপশন কিন্তু এরকম। রাজ চক্রবর্তী কমার্শিয়াল সিনেমা করবেন না কেন? কোনো কারণ থাকতেই পারে না। ভালো কমার্শিয়াল সিনেমা করে, তার কাছে অফারও আসবে, প্রডিউসারও ঠিক পেয়ে যাবেন, ভালো হিরো পেয়ে যাবেন, না করার এমনিতে কোনো কারণ নেই। একটা কারণ আছে, একটা কারণ আছে।
আমার মনে হয় রাজ চক্রবর্তী আউট অফ প্র্যাকটিস। কমার্শিয়াল সিনেমা বানানোর একটা বড় একটা এক্সারসাইজ, যেখানে হাজারটা জিনিস তোমাকে মাথার মধ্যে রাখতে হয়, হাজারটা জিনিস তোমাকে চেক করতে হয়। আমি বলছি একটা বাবলি সিনেমার এডিট ফলো করা যতটা বেশি ইজি, একটা দুই পৃথিবীর এডিট ফলো করা অতটা বেশি ইজি না। সেখানে তোমাকে অনেক বেশি ফ্যাক্টর। আমি বলছি যে একটা একটা ধর্মযুদ্ধের মতো সেন্সিবল সিনেমা স্ক্রিপ্ট লেখা যথেষ্ট টাফ হতে পারে, কিন্তু আজকে একটা দুই পৃথিবীর স্ক্রিপ্ট লিখতে গিয়ে তোমাকে অনেকগুলো ফ্যাক্টর তোমাকে ভাবতে হবে বেশি। আর জানো তো কমার্শিয়াল সিনেমা বানানোতে একটা রিস্ক থাকে সব সময়, যে আদৌ পয়সাটা ফেরত আসবে। তো তো এই রিস্কটা এখন আমি দেখছি যে কেউই নিতে চায় না, সবাই গা বাঁচাচ্ছে। এবং এটা খুব ডিসহার্টেনিং, কারণ আমি মনে করি যে রাজ চক্রবর্তীকে যতই লোকে জেরক্স মেশিন বলুক না কেন, আমি তার বোঝে না সে বোঝে না বলি, প্রেম আমার চিরদিনই তুমি যে আমার তো ছেড়েই দাও, প্রলয় বলি, ইভেন কি বরবাদ, বনির যে প্রথম সিনেমাটা কিন্তু ফ্লপ হয়েছিল, কিন্তু বরবাদকে এখনো অনেকে ভালো বলে, এবং আমিও, যে এই গল্পটা বাইসাইকেল 7 থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড, সেখান থেকে অনেক হাত ঘুরে এখানে এসে পৌঁছেছে। এই যে আমাদের এই ডক এরিয়া, কলকাতার ডক এরিয়া কটা সিনেমাতে আমরা দেখতে পাই, মেটিয়া বুরুজ ডক এরিয়াটাকে অত সুন্দরভাবে সিনেমায় তুলে ধরে, তার মধ্যে ইমোশনাল গল্প, তার মধ্যে অ্যাকশন, তার মধ্যে প্রেম, সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর প্যাকেজ ছিল। এরকম একটা জিনিসকে এনভিশন করতে বা ভাবতে কিন্তু পরিশ্রম লাগে। কমার্শিয়াল সিনেমার আমরা যত ভাবি না যে এতে কি গল্প আছে, বাট অ্যাকচুয়ালি কমার্শিয়াল সিনেমা এক্সিকিউট করা ইজ মোর টাফার দেন বাবলি ওর ধর্মযুদ্ধ। এবং রাজ চক্রবর্তী অনেকদিন না করে করে হি ইজ কাইন্ড অফ আউট অফ প্র্যাকটিস। না না, এটা আমার একেবারেই মনে হয় না। এটা সাইকেল চালানোর মতো ব্যাপার, একবার যে শিখেছে সে জীবনে ভুলবে না। কমার্শিয়াল সিনেমা বানায় না তার একটাই কারণ হতে পারে যে ওই টাকাটা রিকভার হবে না। দেখো, কেউ কমার্শিয়াল সিনেমা বানাবে, আর্ট ফিল্ম বানাবে, বা অমুক রকম সিনেমা বানাবো, এই টার্গেট নিয়ে কেউ সিনেমা বানাতে আসে না। আলটিমেটলি টার্গেটটা হচ্ছে ব্যবসা করা অথবা ভালো আর্ট ক্রিয়েট করা। তো এইখানে গিয়ে ভালো আর্ট ক্রিয়েট যদি সে কমার্শিয়াল ভাবে করতে পারে, মানে এমন ভাবে করতে পারে, বা ব্যবসা সফল সিনেমা হবে, এটা যদি সে মনে করে যে এরকম মারামারি ছবি হলে, অ্যাকশন মুভি হলে ব্যবসা সফল হবে, তাহলে সে সেটাই করবে। তো বাজেটের ওপর ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করছে, যে আমি 100 টাকা লাগিয়ে 1000 টাকা ইনকাম করব, নাকি 10 টাকা লাগিয়ে 60 টাকা ইনকাম করব। এই হিসেব নিকেশটা ফ্যাক্টর হয়ে যায় আমার মনে হয়। আমি তো অপরাধার সঙ্গে পুরোপুরি একমত, কারণ আজকে দেখো মির্জা সিনেমাটা যদি সফল হতো, তাহলে অঙ্কুশদা কিন্তু এসকে মুভিজ এর সঙ্গে ওই রকম কাজগুলো কিন্তু অ্যানাউন্স করতো না, আরো বড় কিছু প্ল্যানিং করতো, আরো বড় কিছু অ্যানাউন্স করতো। তারপর তুমি দেখো আমাদের ডাইরেক্টর তথাগত, সে কিন্তু এর আগে পাড়িয়ার মধ্যে একটা কাজ আনলো, পুরো অন্যরকম একটা কাজ বড় স্কেলে আনলো, চেষ্টা করলো অন্তত পক্ষে। সেই জিনিসটা, সেই বিজনেসটা হলো না বলে এখন কিন্তু সে পুরো অন্যরকম কাজ আমরা দেখতে পাচ্ছি আনছে, পুরোপুরি সরে গিয়ে অন্যরকম কাজ সে করছে। তার কারণ সেও বিভিন্ন জনরাতে গিয়ে কাজ করতে চাইছে, বিভিন্ন জনরাটাকে সে ডিসকভার করতে চাইছে, কোথায় গিয়ে সে আলটিমেটলি একটা হিউজ সাকসেসফুল হচ্ছে। তো এটা কিন্তু অপরাধ একদমই ঠিক বলেছে, আমি একমত, সবাই এইভাবেই ব্যাপারটাকে ভাবছে। না দেখ প্রিন্স, আমি তোর এই পারিয়ার পয়েন্টের সাথে এগ্রি করলাম না, কারণ পারিয়া 2 এর কিন্তু পোস্টার এসছে, পারিয়া 2 এর অ্যানাউন্সমেন্টও হয়েছে, এবং পারিয়া 2 কিন্তু আসবে, ঠিক আছে? তো পারিয়া 2 কিন্তু ডাউন ইন দ্য লাইন কিন্তু আসবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। এবং পারিয়া 1 কিন্তু ওটিটিতেও কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো আমার রিয়েলি মনে হয় না যে পারিয়া 1 খুব একটা বেশি লস খেয়েছে বলে। মির্জার ব্যাপারটা অন্য। আর মানে এই পডকাস্টটা যেহেতু মির্জার ব্যাপারে নয়, বাট মির্জার স্ক্রিপ্টে এত বড় দুটো ভুল বা এত বড় দুটো ব্লান্ডার আমি বলবো, যেটা আমি আমার ভিডিওতেও আমি বলেছি বহুবার, যে মির্জা থেকে আমার আর কোনো হোপ নেই। কেন ওরা অগ্নিপথ থেকে ওই রকম ভাবে গল্পটা তুলতে গেল আমি জানি না। আর মির্জা ক্যারেক্টারটার ব্যাক স্টোরিটা একেবারে ওয়ার্ক করেনি, ঠিক আছে? ফলে মির্জাকে নিয়ে কিন্তু আর মানুষ কিন্তু এক্সাইটেড কিন্তু হবে না। ওকে, এবার অঙ্কুশের কাছে কত টাকা আছে যে একবার লস খাওয়ার পরে আবার সে সেম জিনিসটা সে করবে, আই ডোন্ট নো। বাট তবে হ্যাঁ, মির্জার প্রচুর পোটেনশিয়াল ছিল, যেই জন্য আমার খারাপ লাগে, ঠিক আছে? লিটারালি বলছি, আমার খারাপ লাগে। কিন্তু এটা স্ক্রিপ্ট রাইটার বা এটা ডিরেক্টরদের বা এটা অঙ্কুশের নিজের দেখা উচিত ছিল, যে আমরা জাস্ট এরকম ভাবে অগ্নিপথের র ফ্লাটার গল্পটা তুলে এনে এখানে মাঝখানে এরকম ভাবে বসিয়ে দিতে পারি না। ওকে, আমার খারাপ লাগে এর জন্য, বিক্রমের জন্য। বিক্রম এমন একজন হিরো
পরবর্তী যে জেনারেশনটা এসছে সেই জেনারেশনে আমার মনে হয় ওর মধ্যে বিশাল পটেনশিয়াল ছিল। দেখতে খুব ভালো, মানে সবকিছুর দিক দিয়ে একজন হিরো হওয়ার জন্য যা যা দরকার আর কি, সেই মেটেরিয়ালটা ওর মধ্যে আছে, হিরো মেটেরিয়াল আর কি। কিন্তু দেখো ওর যা ফ্যান ফলোয়িং, সেটা ওই সিরিয়ালের ফ্যান ফলোয়িং। সিনেমার লাইনে আসার পর সিনেমা থেকে ওর ফ্যান তৈরি হবে, এই ব্যাপারটা হতেই পারলো না। এরকম কোনো সিনেমাই আসলো না যেখান থেকে ওর ফ্যান হবে। পারিয়ার মতো সিনেমার পর বিক্রমের সূর্য আসলো, লোকে জানলোই না সূর্য এসছে। তারপরে রিসেন্ট আরেকটা সিনেমা আছে 31শে ডিসেম্বর, 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি। হ্যাঁ, কি সিনেমা আসছে জানো? আমি পোস্টারটা আজকে দেখলাম, নামটা আমার খেয়াল নেই, নামটা খেয়াল নেই। অমর প্রেম, ওই প্রসেনজিতের সিনেমার মতো নাম, সেম। অমর প্রেম না অমর সঙ্গী, ওইরকমই কিছু একটা হবে, অমর সঙ্গী বা প্রেমী হবে। তারপর তুমি অদ্রিতকে দেখো না, অদ্রিত কিন্তু ভালো হিরো হতে পারতো। ওর মধ্যে কোনো পোটেনশিয়াল ছিল না তা কিন্তু না, ওকেও কাজে লাগানো হলো না। ইভেন এসবিএফ এর সঙ্গে একটা কাজ অলরেডি হয়ে আছে, সেটাকে নিয়েও নানা রকম রোজই জিনিসপত্র চলছে, পিছিয়ে দেওয়া হচ্ছে সিনেমাটাকে। এই কথা যদি বলো তাহলে তো সব থেকে বেশি বলতে হয় আমাদের এই আরে টোটা রায়চৌধুরীর কথা। টোটা রায়চৌধুরী রিসেন্টলি ডান্সটা ভাইরাল হয়েছে। তুমি ভাবো, টোটা রায়চৌধুরী যখন এসেছিল ইন্ডাস্ট্রিতে, সে অ্যাকশন হিরো, ডান্সিং স্টার, এইরকম ভাবে লোকে তাকে বলতো আর কি। হ্যাঁ, অভিনয় ভালো করে, হ্যান্ডসাম দেখতে, সবকিছু ঠিকই তো আছে। অথচ সেই সময় টোটা রায়চৌধুরী কোনো মানে চান্সই পেলো না, সেইভাবে ব্রেকই পেলো না। কটা সিনেমা করার চান্স পেলো। এখন হিন্দি তাকে একটু ডাকাডাকি করছে বলে বাংলাতে আবার তাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে একটু আধটু। বলো। বিক্রমের সিনেমার নাম চেক করলাম, সিনেমার নাম অমর সঙ্গী। অমর সঙ্গী। আচ্ছা, তোমরা ফেলুবক্সি পোস্টার দেখে কথা হচ্ছিল, সেটা শুনেছো? আমি ওটা শুনেছি। দেখেছো নাচটা? আমি তো নাচের ভিডিওটা তো, ওই যে তোমার যে বন্ধুটি কালকে অলোক দা, উনি তো দেখালেন আমাকে ওটা, এবং ওটা আমি আগেও দেখেছি, ঠিক আছে। টোটা রায়চৌধুরী যা সুন্দর ক্যারাটে করতে পারে, ঠিক আছে, ওই জন্য তো অত ভালো ফিটনেস। এই যে ফেলুদার চরিত্রে, যদিও ফেলুদার অভিনয়টা আমার ওনার ভাল লাগছে না, ঠিক আছে, কিন্তু ফেলুদার চরিত্র নাকি মানিয়েছে কত সুন্দর। তোমরা টিনটোরেটো যিশু তো তোমরা দুজনেই দেখেছো, আমি ড্যাম শিওর। টিনটোরেটো যিশুতে ও কিন্তু ফেলুদা ছিল না। আচ্ছা, তুমি টিনটোরেটো যিশু তুমি দেখবে, টোটা রায়চৌধুরীর অ্যাকশন সিন রয়েছে। আচ্ছা, মাঝখানে মনে আছে খুব ঝামেলা হলো, টোটা রায়চৌধুরীর একটা সিনেমার ক্লিপস বেরিয়ে গেছিল, সেখানে সে অ্যাকশন করছে, সেটা প্রডিউসারের সাথে। হ্যাঁ, তো টোটা রায়চৌধুরীকে দেখো, আমাদের এখানে, আমি এটা বহুবার বলেছি আমার ভিডিওতে, এখানে ট্যালেন্টের অপমৃত্যু হয়। উত্তম কুমারের নাতি থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তীর দুই ছেলে থেকে শুরু করে আমাদের এখানে ভরপুর পোটেনশিয়াল অভিনেতা অভিনেত্রী রয়েছে, যাদেরকে ঠিক করে এক্সপ্লোর করাই হয় না, কারণ বাজেট নেই। কৌশানী যে এত ভালো অ্যাকশন করতে পারে, আজকে বহুরূপী নিয়ে এত কথা হচ্ছে, কৌশানীকে আবার প্রলয়তে রাজ চক্রবর্তী যদি অ্যাকশন না যদি করাতো, কেউ জানতে পারতো যে কৌশানী এরকম চরিত্র করতে পারে? আরে তোমাকে করাতে তো হবে ভাই, তুমি যদি করাও। আমার যেটা মনে হয় কি, বাংলাতে এখন অনেক প্রোডাকশন হাউস, ভাই তোমরা নিজেরা যৌথ প্রযোজনাতে রিস্ক নিয়ে একটা করে কাজ আনো। সবাই আলাদা আলাদা করে ওই ফ্যামিলি ড্রামা বানাচ্ছে, সবাই বড় কাজের রিস্ক নিতে পারছে না, সবাই বানাচ্ছে বেলা শুরু বেলা শেষে, ঠিক আছে, সবাই টনিক প্রজাপতি প্রত্যেকে বানানোর চেষ্টা করছে। তাতে কি যে এই ধরনের কাজের সংখ্যা বাড়ছে, আর কমার্শিয়াল সিনেমা তো ছেড়েই দেয়। এখন আমার মনে হয় একা যদি কারোর পক্ষে রিস্ক নেওয়া পসিবল নয়, যেটা আমি চাই যে দেব আর জিৎ, যে দরকার নেই তোমাদের আলাদা আলাদা আসার দরকার কমার্শিয়াল ফিল্ম নিয়ে, দুজনে একসঙ্গে হাত মেলাও না। ওরা দুজনে একসঙ্গে হাত মেলালে দেখবে এসবিএফও সাইড থেকে এসে বলবে দাদা আমিও আছি। তিনজনে মিলে টাকা যদি লাগাচ্ছ, তুমি স্কেলও বাড়াতে পারবে, ডিস্ট্রিবিউশনও তোমার সমস্যা হবে না। কিন্তু তিনজনে একসঙ্গে আসবেই না, তিনজনে একসঙ্গে বসবেই না। সবার আগে খাদানকে সাকসেসফুল হতে হবে। এর আগে তো জিদ্দাও চেঙ্গিজে ট্রাই করলো, তারপর আমরা দেখতে পেলাম বুমেরাং করলো, যেখানে বিরাট বড় কিছু করলো। চেঙ্গিজ তো সাকসেসফুল হয়েছে, তাতে কি বদলে গেছে? না, বিরাট সাকসেসফুল। আমি বলতে চাইছি যখন সিঙ্গেল, না আমার বক্তব্যটা বলছি, যখন সিঙ্গেল স্ক্রিনের যুগে আবার যদি 9 কোটি কালেকশন করতে পারে, তাহলে আজকে ধরো মাল্টিপ্লেক্সের যুগে কেন চেঙ্গিজকে আমি দেখবো যে ওই মোটামুটি 7.5-8 কোটি দিকে থেমে থাকতে হবে? মানে হিন্দি বাংলা মিলিয়ে আমি বলছি, সেটা তো আরো বেশি হতে পারতো। আমি বলছি অডিয়েন্স অনেকটাই রিজেক্ট করছে বাংলা সিনেমাকে, এটা কিন্তু ফ্যাক্টর।
আজকে আমি দেখতে পেলাম, আমি রিভিউ করলাম পুষ্পা 2 এর, সেটা খারাপ কেউ মেনে নিতে পারছে না, কিন্তু আমি যখন একটা বাংলা সিনেমাকে খারাপ বলি, লোকে কিন্তু সত্যি মজা নেয়, লিটারেলি মজা নেয় যে হ্যাঁ ভাই এটা খারাপ হয়েছে, জঘন্য হয়েছে, এটা দেখতে যাবো না, 2 টাকাও এটার জন্য খরচ করবো না। কিন্তু এই বাঙালিদেরই দেখতে পাচ্ছি আমার চ্যানেলে এরকম বলছে যে দেবদার টিমের থেকে মনে হয় একে টাকা দেওয়া হয়েছে, দেবদাকে মনে হয় বলা হয়, দেবদা মনে হয় এদের বলেছে এরম ভাবে রিভিউ করো। তো এইগুলো তো আমাদের বাংলা সুপারস্টারদের আমরা ছোট করছি না? এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এই সমস্যার সমাধান হবে একমাত্র যদি খাদান এখন সাকসেসফুল হয়, হিউজ একটা অডিয়েন্স হয়। আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলি, এটা নিয়ে আমি ভিডিও করতাম। আমাদের ওয়েলিংটন সিনেমা হলে পুষ্পা 2 চলছে এখন, ঠিক আছে? সেখানে বহু অডিয়েন্স, আমি সেকেন্ড বার দেখতে গেছি সেই কারণেই কথাটা বলছি। আমি দেখতে পাচ্ছি যখন সেখানে খাদানের যখন প্রি ট্রেলার চালাচ্ছে, অনেকে জানেই না যে এই সিনেমাটা আসছে। তারা রীতিমতো অবাক। তাদের কিন্তু ভাল লাগছে। তারা বলছে দেখে আরে বাস বাংলাতে এরম কাজ কবে হলো? দেব এরম সিনেমা করছে আমরা তো কই জানিই না। তো মানুষের কাছে কিন্তু পৌঁছচ্ছে না জিনিসটা। আমি বুঝতে পারছি না কেন? শুধুমাত্র এক্স্যাক্টলি। YouTube এ ছেড়ে ব্যাপারটা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না। কারণ পুষ্পা 2 সবাই জানে, পুষ্পা 2 দেখছে। কিন্তু মানুষ পুষ্পা 2 দেখতে গিয়ে খাদান সম্বন্ধে আইডিয়া পাচ্ছে যে খাদানের মতো একটা কাজ আসছে। এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি জানি না কেন প্রমোশন এরকম হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু জিনিসটা পৌঁছচ্ছে না। অপরাধার কি মনে হয় কেন? মানুষের কাছে কেন প্রমোশন পৌঁছচ্ছে না? প্রমোশন এরকম হচ্ছে বলে শুধু না, নিয়মিত বাংলা সিনেমা ভালো আসছে না বলে এটা হচ্ছে। আমাদের এখানে দেখলাম একটা সিঙ্গেল স্ক্রিন খুলেছে। হ্যাঁ, বহুদিন আচ্ছা। হলো বন্ধ ছিল। উপহার বলে একটা সিনেমা হল আছে, সেখানে পুষ্পা 2 চলছে। পুষ্পা 2 কেন এনেছে ওই সিঙ্গেল স্ক্রিন নিজে আবার খুলে রিওপেন করে? তার কারণ পুষ্পা 1 সিনেমাটা সাকসেসফুল ছিল এবং সেটা ভালো সিনেমা ছিল। পুষ্পা 2 সিনেমা যদি ভালো না হয়ে থাকে, লোকের পছন্দ না হয়, তাহলে পুষ্পা 3 এর জন্য এই হাইপটা থাকবে না। তখন কিন্তু এই উপহার সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলটা আর খুলবে না। হুম, তো প্রথম কথা, তোমাকে হাইপ ক্রিয়েট করতে হবে, ভালো সিনেমা দিতে হবে, এই দুটোকে একসাথে সাইমালটেনিয়াসলি করতে হবে। খাদান যেটুকু হাইপ ক্রিয়েট করেছে, খাদান যদি ধরো খাদান তো এখন আসছে, আমি তার আগে থেকে একটু যদি হিসাবটা ধরি, মির্জা যেটুকু হাইপ ক্রিয়েট করেছিল, যদি সিনেমাটা ভালো হতো, যদি আরেকটু ভালো চলতো, তাহলে একটু ভালো হলে তো সিনেমাটাও আরেকটু ভালো চলতো, তখন খাদানের জন্য কিন্তু অনেকটা বেশি ওপেন দরজা পেত। হুম, তো খাদান যদি এখন ভালো করে, তাহলে এর পরের সিনেমাটার জন্য আরেকটু ভালো জায়গা পাওয়া যাবে। কিন্তু খাদান এবং সিনেমাটাকে দেখো ইটসেলফ তো ভালো হতে হবে। এখন সাউথে সেটা কি কি সিনেমা হচ্ছে তুমি দেখো, লাকি ভাস্কর সিনেমাটা আমি রিসেন্টলি দেখলাম। ইনফ্যাক্ট পুষ্পা 2 আমরা সকাল 6টার সময় দেখলাম, 4:30টার সময় বেরিয়েছি। তার আগে রাত 1টা অব্দি বসে বসে লাকি ভাস্কর দেখেছি। তো আগে দেখা হয়নি লাকি ভাস্কর। কি সিনেমা বানিয়েছে! এবং ওই সিনেমাটা তো কম বাজেটেও বানানো যায়। লাকি ভাস্কর তো এমন সিনেমা না যে বিশাল বাজেটে বানাতে হবে, শুধু স্ক্রিপ্টের ওপর খেলে গেছে। হ্যাঁ, লাকি ভাস্কর সিনেমাটা, তো ওই জিনিসটা বাংলাতে যদি নিয়মিত হয়, তাহলে সিঙ্গেল স্ক্রিন গুলো খোলা থাকবে। তখন দেখবে খাদানের মতো সিনেমা 3 মাসে একটা করে আসছে, বছরে একটা করে আসার বদলে। আমি একটুখানি ইংলিশ ফিল্মের একটুখানি জ্ঞান দিই তোমাদেরকে। অ্যাকচুয়ালি ইংলিশ ফিল্মও না, ঠিক আছে, এটা একটা ইন্দোনেশিয়ান ফিল্ম। মনস্টার হচ্ছে কি সিনেমাটার নাম। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, 2023-এর ফিল্ম। দুটো বাচ্চাকে একটা লোক কিডন্যাপ করে নিয়ে গেছে। এবার দুটো বাচ্চার মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটা ছেলেটাকে নিয়ে ওই বাড়িটা থেকে কি করে বেরিয়ে আসবে এইটা নিয়ে একটা ফিল্ম। গোটা সিনেমাতে কোনো ডায়লগ নেই, শুধু ভিজুয়াল স্টোরি টেলিং এর উপর দিয়ে যাচ্ছে, কোনো ডায়লগ নেই। এবং বিশাল যে কিছু মারামারি হচ্ছে বা ধরপাকড় হচ্ছে বা খুব গ্রাফিক্স, ওসব কিচ্ছু নেই। 1.5 ঘন্টার সিনেমা। তোমার খালি দেখার পর মনে হবে যে এরকম একটা কাজ তো বাংলাতে করা খুব ইজি। বাংলাতে কি চাইল্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস কি কম কি আছে? নেই। এরকম কাজ বাংলাতে হচ্ছে না কেন? কারণ এখানে ভালো রাইটারই নেই, আর যদি থাকে তারা এক্সপ্লোরই নয়, তাদের কথা কোনো প্রডিউসার শুনতেই রাজি নয়। যে তুমি ভাই ফ্রেশার, তোমার কথা কেন শুনবো, কি গ্যারান্টি আছে এরকম সিনেমা এখানে চলবে না? আমাদের না সব থেকে বড় প্রবলেম কি, যে এখানে নন বেঙ্গলি প্রডিউসার এত বেশি, যাদের সাথে বাংলা সাহিত্যের কোনো কানেকশন নেই, বাংলা ছোট গল্প তারা পড়েনি, কি পোটেনশিয়াল রয়েছে তারা সেটা জানে না, তারা বোঝে না, তাদের কোনো আইডিয়া নেই। তারা খালি বাইরের সিনেমা দেখে ভাবছে এরকম যদি কিছু বানানো যায়। বাংলা গল্প পড়লেই যে ভালো সিনেমা বানাতে পারবে এরকম কথা নেই। ভালো গল্পকে ভালো স্ক্রিপ্ট হিসাবে নিয়ে আসাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের কাজ। এটা যে কেউ পারবে না। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে বাংলা সিনেমাতে প্রথম কথা নতুনদেরকে তো ব্রেক দিচ্ছে না। দ্বিতীয় কথা, নতুনরা প্রডিউসারের কাছে যাচ্ছে যদি স্ক্রিপ্ট নিয়ে, ভালো স্ক্রিপ্ট রাইটার পাওয়া যাচ্ছে না, নতুনরা যাচ্ছে, তাদেরকে এন্টারটেন করছে না। কিন্তু প্রসেসটাই তো আসলে এরকম হওয়ার কথা না। একজন রাইটার সে প্রডিউসার খুঁজবে না, প্রডিউসারের প্রয়োজন, তাই সে নিজের দরকারে একজন ভালো রাইটার খুঁজবে। সিস্টেমটা এরকম হওয়ার কথা ছিল। তো সেই সিস্টেমটা যতদিন না বদলাবে, ততদিন অব্দি বাংলা সিনেমা এরকমই হবে।
আর ডুবে যাবে এরকম ভাবে। আমরা আলোচনা শেষ করবো, তার আগে জানতে চাই যে প্রিন্স এই বছর কটা বিয়ের নিমন্ত্রণ খেলে বলো এই মাসে? এই মাসে হলো খুব বেশি হয়নি, মোটামুটি 3 থেকে 4 খানা হয়েছে। তারপর স্মরণজ্যোতি? আমি একটা খেয়েছি, আরেকটা আসছে সামনে। আমরা অসামাজিক মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমাদের কেউ ডাকে না, ঠিক আছে, হ্যাঁ, আমরা ভালো লোক না। সবাই ডাকে। চলো প্রিন্সকে ছেড়ে দেওয়া যাক, চলো টাটা। আজকে তাহলে বিয়ে বাড়ির নামে আমাদের এখানে পডকাস্ট শেষ করা হলো। পরের দিন যে পডকাস্ট হবে সেখানে প্রিন্স সবার আগে বিয়ে বাড়িতে কি করলো, কেমন খেলো তার রিভিউ করবে। রাজ চক্রবর্তী ভিডিওটা দেখে আমাকে কল করবে একটু বাদে, কিরে ভাই আমি নাকি আউট অফ প্র্যাকটিস, চল খেলা হবে। চলো টাটা। কাদের সাথে বসেছি, রাজ চক্রবর্তী ডাইরেক্ট আগে ফোন করে সাজেশন চাইছে, এইসব কি দিনকাল পড়লো। যাই হোক, চলো আজকের মতো আমরা এখানেই পডকাস্ট শেষ করি। যদি পডকাস্ট আপনাদের ভালো লাগে বা পডকাস্ট সম্পর্কে কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যে কোনো সমালোচনা করবেন, সমালোচনা সবসময় আমরা চাইবো। আর আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি রবিবার আমাদের 3 জনের চ্যানেলে পর্যায়ক্রমে পডকাস্ট আসতে থাকবে, এক একদিন এক একটা টপিক নিয়ে। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। ততদিন অব্দি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।